হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতার একটা ডেডিকেটেড সিকিউ সলভিং ক্লাস। তো এর আগে আমরা কিন্তু 12টা ক্লাস নিয়েছি এবং 12টা ক্লাসে আমাদের যে টাইপের কনসেপ্টগুলো দেখা দরকার ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং প্রচুর ম্যাথমেটিক্যাল প্রবলেমও কিন্তু আমরা ওখানে সলভ করছি। তো এই ডেডিকেটেড সিকিউ সলভিং ক্লাসটা নেওয়ার আসলে মূল পারপাসটা কি? অনেক সময় দেখা যায় আমরা কনসেপ্ট বুঝি, ম্যাথও পারি, কিন্তু সিকিউ ফরম্যাটে আসলে অনেক সময় অ্যাপ্রোচ করতে পারি না বা আমাদের একটু ভয় লাগে। তো সেই ভয়টা বা সেই জড়তাটা কাটানোর জন্যই আসলে এই ডেডিকেটেড সিকিউ সলভিং ক্লাসটা দেওয়া। আমি থিওরি ক্লাসগুলো নেওয়ার সময় যে টাইপের সিকিউ নিয়ে আলোচনা করছি বা যে ধরনের সিকিউগুলো নিয়ে কথাবার্তা বলছি সেগুলার এখানে রিপিট করব না। এখানে মোটামুটি একটু ধরো যেগুলা ওই ক্লাসগুলাতে যে টাইপের সিকিউ নিয়ে আলোচনা হয়নি সেই টাইপের সিকিউগুলো নিয়ে এখানে আলোচনা করব। মূল ব্যাপারটা হচ্ছে এই ক্লাসটা কি করা ম্যান্ডেটরি? না, এই ক্লাসটা ম্যান্ডেটরি না। তুমি যদি প্রথম 12টা ক্লাস খুব ভালোভাবে শেষ করে ফেলো, তাহলে তোমার টেস্ট পেপার যখন সলভ করতে যাবা তুমি দেখবা যে আসলে সব কনসেপ্টই কমন পড়ছে, কোনো জিনিসই আসলে নতুন না। আর এই ক্লাসটা দেওয়ার যে মূল লক্ষ্য সেটা তো বললামই, যে ওই সিকিউ সলভিং এর অনেক সময় একটা জড়তা কাজ করে আমাদের মধ্যে, সেই জড়তাটা কাটানোর জন্য। তো যারা অলরেডি ভালোভাবে পারো চ্যাপ্টারটা বা ভালোভাবে কনসেপ্টগুলো বুঝে গেছো, তাদের জন্য বলবো তুমি এই ক্লাসটা না করলেও হবে। তুমি আগে ওই পিডিএফ যেটা দেওয়া আছে আপলোড করা, সেটা আগে স্ক্রোল করে যাও। যদি কোনো একটা প্রবলেম দেখে মনে হয় যে না, এটা একটু সলভটা দেখলে ভালো হয়, ওইটুকু সলভ শুধুমাত্র দেখে রাখতে পারো। ঠিক আছে? আর চেষ্টা করছি এখানে এমন টাইপের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার যেগুলা মোটামুটি সলভ করলে তোমার টেস্ট পেপারে সব টাইপের প্রবলেমই সলভ হয়ে যাবে। এবং একদম শুরুর যে কনসেপ্টগুলো ছিল সেগুলোর থেকে সব টাইপের প্রবলেমই কিন্তু আলোচনা করা আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে এই ক্লাসটা করার সময় দেখবা যে আমাদের অ্যাপ্রোচগুলো কি হয়। আমরা আসলে কোনো একটা সিকিউ কিভাবে করে রিডিং করছি, কিভাবে করে দাগাচ্ছি, কোন অ্যাপ্রোচে আগাচ্ছি, এইগুলো একটু খেয়াল করবা এবং তারপরে নিজে সেটা টেস্ট পেপার সলভ করার সময় ইমপ্লিমেন্ট করবা। ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। আমাদের একদম প্রথমে যে প্রবলেমটা দেখো, এটা আসছিল অনেকগুলা বোর্ডে আসছিল 2018 সালে। আগে একটু প্রবলেমটা রিড আউট করি। দেখো কি বলছে এখানে। এখানে বলছে একটা সুতার সাহায্যে 2 কেজি ভরের একটা বস্তুকে 5 মিটার উচ্চতায় সমবেগে না, সমতরণে উপরে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো। প্রথমে বলছে উপরে উঠানোর সময় সুতার টান কত নির্ণয় করো। এটা আসলে কাজ শক্তি ক্ষমতার প্রশ্নর থেকেও বরং এটা হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যার প্রশ্ন। যাই হোক, আমরা সলভ করি চলো। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে কি, যে উপরে উঠানোর সময় সুতার টান কত। এখন খেয়াল করো, যখন আমরা বস্তুটাকে উপরে তুলছি তখন কিন্তু আগে দেখতে হবে এই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে। একটা বল কাজ করছে উপরের দিকে টান বল, আর একটা বল কাজ করছে নিচের দিকের এমজি বল। এই বস্তুর উপরে কি এই টান বল আর এমজি ছাড়া আর কোনো বল কাজ করছে না। এবং এই দুইটার ইফেক্ট একসাথে হয়ে কিন্তু দেখা গেছে বস্তুটা উপরের দিকে একটা এ ত্বরণ লাভ করছে। তাহলে আমরা এখানে সামেশন অফ এফ, যতগুলো বল বস্তুর উপরে কাজ করছে সবগুলো বলের যোগফল সমান সমান কি লিখতে পারি, এম ইন্টু এ লিখতে পারি। তাহলে কি কি বল কাজ করছে এখানে, টান বল এবং এমজি বল। তো এখানে যেহেতু এই টান বলের মানটা বড়, তাইলে আমরা এখানে, কারণ তা না হলে তো আর এ ত্বরণটা উপরের দিকে যেত না, তাহলে আমরা এখানে টি মাইনাস এমজি সমান সমান এম এ এভাবে করে লিখতে পারি। অথবা জিনিসটা এভাবে চিন্তা করতে পারো, উপরের দিকে পজিটিভ রাখবো, নিচের দিকে নেগেটিভ রাখবো। তাহলে উপরের দিকে টান বলের সামনে পজিটিভ রাখছি এবং ত্বরণও যেহেতু উপরের দিকে তাই এর সামনেও পজিটিভ রাখছি। এটার সামনে নেগেটিভ দিলে এটার সামনে পজিটিভ দিতে হতো, এটার সামনে নেগেটিভ দিতে হতো, এভাবে চিন্তা করতে পারো। অথবা যেই বলটা বড় সেটাকে আগে রাখছি, যেটা ছোট সেটাকে নিচে রাখছি। বড় ছোট বুঝছি কিভাবে, যেহেতু বস্তুটা উপরের দিকে যাচ্ছে তাহলে অবশ্যই দুইটা বলের মধ্যে টান বলটাই অবশ্যই বড় হবে। তাহলে টি মাইনাস এমজি সমান সমান এম এ। এখান থেকে আমাদের যেহেতু টান বলটা বের করতে বলেছে, টি সমান সমান হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। তাহলে এখান থেকে এম এর মান কত ছিল, 2 কেজি, এবং জি হচ্ছে 9.8, এবং ত্বরণ কত দেওয়া আছে দেখো, ত্বরণ দেওয়া আছে 2.2, এটা প্রশ্নে দেওয়া। তাহলে এখান থেকে হচ্ছে 2.2 হিসাব করলে 12 দুগুণে 24 নিউটন। তাহলে এটা হলো আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর, যে 24 নিউটন বল হচ্ছে এর উপরে কাজ করছে। এটা হলো গ এর উত্তর। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এইবার আসো ঘ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই।
কি বলছে, যন্ত্রটিকে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুর ওপর কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে। অর্থাৎ দেখো এখানে কিন্তু একবার এই সুতার সাহায্যে বস্তুটাকে উপরের দিকে তুললো, আর একবার সুতার সাহায্যে বস্তুটাকে নিচের দিকে নামালো। তাহলে দুইটা ক্ষেত্রে কোন ক্ষেত্রে আসলে আমাদের কৃত কাজের পরিমাণ বেশি হবে। কারণ সরণ দুই ক্ষেত্রে একই রকম, 5 মিটার বলে দিছে, দেখো এই যে সরণ বলে দিছে 5 মিটার। তাহলে 5 মিটার যদি আমি উপরে উঠাই তাহলে কাজ বেশি হবে, নাকি যখন 5 মিটার নিচে নামাচ্ছি তখন ওই টান বল দ্বারা কৃত কাজটা বেশি হবে, এটাই আমাদের বের করা লাগবে। তাহলে ওটাই বললো, যন্ত্রটিকে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুটির উপর কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে, এইটাই নির্ণয় করে দেখাও। তাহলে আমরা এখান থেকে দেখি আগে, প্রথমে উপরে উঠানোর সময় কৃত কাজ কত। উপরে উঠানোর সময় কৃত কাজ, উপরে উঠানোর সময়, উপরে উঠানোর সময় কৃত কাজ। তাহলে দেখো উপরে উঠানোর সময় যে কৃত কাজ সেটা কি হবে, আমরা ডাব্লিউ সমান সমান জানি টি, সরণ কত, সরণ হচ্ছে গিয়ে এস মনে করলাম, এবং কস কত ডিগ্রি হবে। টান বলের যে মান সেটা তো উপরের দিকে, সরণও কিন্তু উপরের দিকে, তাহলে কস 0 ডিগ্রি। এবং এখান থেকে টি যেটা সেটা হচ্ছে 24 আমরা বের করছি, ইনটু আমাদের সরণ হচ্ছে 5 মিটার ছিল, কস 0 ডিগ্রির মান তো 1, তাহলে এখানে কত হয় 120 জুল, 120 জুল, কারণ হচ্ছে 5 100 120। হ্যাঁ, তাহলে এটা গেল উপরে ওঠানোর সময় কৃত কাজ। এখন দেখো নিচে নামানোর সময় টান বলটা কত। নিচে নামানোর সময় কৃত কাজটা আমরা বের করব। নিচে নামানোর সময়, নিচে নামানোর সময় কৃত কাজ, তাই না, এটাই তো আমাদের লাগবে। এখন কাজ বের করতে গেলে কি লাগবে, বল আর সরণ লাগবে। তাহলে টি ডট এস ডট কস কত ডিগ্রি, এখন 180 ডিগ্রি। কারণ দেখো টান বল কিন্তু এখন উপরের দিকেই কাজ করছে, তাই না, টান বল উপরের দিকেই কাজ করছে, বস্তুটা নিচের দিকে কিন্তু এ ত্বরণে নামছে। খেয়াল করো, বস্তুটা নিচের দিকে নামছে এ ত্বরণে, এমজি বলটা কাজ করছে, এবং বস্তুটা দেখো নিচের দিকে কিন্তু 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামছে। তাহলে এখানে খেয়াল করো, যদি টান বলটা নিচের দিকেই হতো, সাপোজ ধরে নিলাম যদি টান বলটা নিচের দিকেই হতো, তাহলে কিন্তু 9.8 এর ত্বরণ যে ছিল মহাকর্ষীয় ত্বরণ, সেটার থেকে আরো বেশি ত্বরণে বস্তুটা নিচের দিকে পড়তো। তার চেয়ে আর একটা বড় কথা, টান বল সবসময় কোন দিক থেকে কোন দিকে হয়, টান বল সবসময় কিন্তু বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্ট থেকে বাইরের দিকে সবসময় টান বলটা কাজ করে। এখানে অ্যারো সাইনটা নিচের দিকে কি দেখতে পাচ্ছ, এটা মূলত ত্বরণটা নির্দেশ করছিল, এটা টান বলটা না। তো এখানে কিন্তু সবসময় দেখো টান বল দড়ির সাথে বস্তুর যুক্ত থাকলেই টান বলটা কোন দিক থেকে কোন দিকে কাজ করে, বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট সেখান থেকে বাইরের দিকে কাজ করবে। ঠিক আছে, তাহলে টান বলটা উপরের দিকে কাজ করছে, তাহলে টান বল উপরের দিকে, এমজি নিচের দিকে। এখন বলো তো, যেহেতু ত্বরণটাও হচ্ছে নিচের দিকে, তাহলে টি আর এমজির মধ্যে কে বড়, এমজি বড় অবশ্যই, কারণ তা না হলে তো আর ত্বরণটা নিচের দিকে হতো না, লব্ধি ত্বরণটা নিচের দিকে হতো না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো যে টান বলটা উপরের দিকে আর সরণ হচ্ছে নিচের দিকে। এই যে সরণটা এখন কোন দিকে, সরণ কিন্তু নিচের দিকে, টান বল উপরে সরণ নিচে, তাহলে কজ 180 ডিগ্রি। ভালো কথা, কিন্তু আমাদের এখানে ঝামেলা হচ্ছে এস এর মান জানি, কজ 180 মান -1 জানি, কিন্তু টান বলের মান কত এইটা তো আমরা জানি না। তাহলে এই টান বলের মানটা আমাদের বের করা লাগবে না। আগের প্রশ্নে তো টান বল আমাদের গ নাম্বার প্রশ্ন থেকে পেয়ে গেছিলাম, কিন্তু এইবার তো আর সেটা পাওয়া যাচ্ছে না। তাহলে এজন্য আমাদের আগে বের করতে হবে নিচে নামানোর সময় টান বল কত। নিচে নামানোর সময়, নিচে নামানোর সময় টান বলটা কত। তাহলে এখানেও কি হবে, সামেশন অফ এফ সমান সমান এম এ। এখন কোন বলটা বড়, এমজি বল বড়, টি ছোট, তাহলে এমজি মাইনাস টি সমান সমান হচ্ছে এম এ, তাহলে টি সমান সমান হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। তাহলে এখান থেকে এম হচ্ছে কত ছিল, 2 কেজি, এম হচ্ছে 2 কেজি ইন্টু 9.8 মাইনাস 2.2, এটা কত আসে দেখি, 9.8 মাইনাস 2.2 ইন্টু 2, এটা আসে 15.2, এইটা আসে হচ্ছে 15.2, 15.2 নিউটন বল কাজ করছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 15.2 ইন্টু 5 ইন্টু -1, তাহলে এটা করলে আসে 76, -76 জুল। তাহলে এখানে বুঝতে পারছো
আমাদেরকে কি বলছে, কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে? যন্ত্রটিকে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুর ওপর কৃতকাজ কোন ক্ষেত্রে বেশি হবে? তাহলে কোন ক্ষেত্রে বেশি হবে? উপরে উঠানোর সময় কিন্তু কৃতকাজটা বেশি হবে। এটাকে আমি 1 নাম্বার দিয়ে বললাম, আর এখানকার ডাব্লিউটাকে আমি 2 নাম্বার দিয়ে বললাম। সুতরাং কৃতকাজ কোন ক্ষেত্রে বেশি হবে? W1 ইজ গ্রেটার দেন W2। ঠিক আছে। এবং দ্বিতীয় যেই কাজটা, ওটা তো আসলে ঋণাত্মক কাজ এবং মানের দিক থেকেও কিন্তু আসলে কম। তো তাহলে এখানে কোন কাজটা বেশি হবে? 120 বড় হবে আর 76 কম হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছি। ওকে, চলো তাহলে পরের প্রবলেমে চলে যাই। হ্যাঁ, দেখো কি বলছে এখানে, 20 কেজি ভরের একটা বস্তুকে চিত্র অনুযায়ী এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠানো হলো। এই দেখো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। চিত্র অনুযায়ী বলতে কি, এই যে এ থেকে বি তে তো নিল, ত্বরণ একটা দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা 20 কেজি ভরের একটা বস্তু এ থেকে বি বিন্দুতে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে তোলা হলো। এরপরে বলছে একই ভরের অপর একটা বস্তুকে সি বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হলো। এই যে অপর ভরের আরেকটা বস্তুকে সি বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হলো, সি থেকে বি তে নেওয়া হলো। এবং দেখো, সি থেকে বি তে নেওয়ার সময়ও কিন্তু যেই ত্বরণটা, সেটাও দেওয়া আছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে দুইটা ভাবে আমরা একই ভরের বস্তুকে বি বিন্দুতে নিছি, একটা এ থেকে বি তে আর একটা সি থেকে বি তে, এবং দুইটা ক্ষেত্রেই আমরা একই ত্বরণ মেনটেন করে এটাকে বি বিন্দুতে নিয়েছি। আমাদেরকে জিজ্ঞেস করছে প্রথম প্রশ্নে, প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ কত নির্ণয় করো। তাহলে আসো গ নাম্বার প্রশ্ন। প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ বের করতে গেলে আগে আমাকে প্রথম ক্ষেত্রে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল সেটা আগে বের করতে হবে। তাহলে এই বলের মানটা কত হবে? নিচের দিকে তো এমজি বল কাজ করছে, একদম আগের অঙ্কটার মতন। সামেশন অফ এফ সমান সমান এম এ। আগে আমরা দেখতে চাই বস্তুটার উপরে টান বলটা কত। তাহলে এফ মাইনাস এমজি সমান সমান এম এ। এখান থেকে প্রযুক্ত বলটা বের হয়ে যাবে এম ইন্টু জি প্লাস এ। এম এর মান কত ছিল? 20 কেজি। জি ছিল 9.8 প্লাস ত্বরণ হচ্ছে 4। তাহলে এখান থেকে কতখানি বল দেওয়া হয়েছে এটা আমরা বের করতে পারবো। 9.8 প্লাস 4 ইন্টু হচ্ছে 20, তাহলে আসে 268 জুল। সরি কি বললাম, 268 নিউটন। 268 নিউটন। 9.8 প্লাস 4 ইন্টু হচ্ছে 20। ঠিক আছে, 268 না 76, কি ব্যাপার, কি হিসাব করলাম তাহলে, ইন্টু 20, 276। তাহলে 276 নিউটন হচ্ছে প্রযুক্ত বল। এখন আমাকে বের করা লাগবে কি বলতো, কাজ বের করতে হবে, যে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ কত। আমরা তো গ দিয়ে গ এর প্রথম পার্ট আমরা বের করলাম যে আমাদের বল কত কাজ করছে। এবার ওই এফ বল দ্বারা কৃত কাজ, তাহলে এফ বল দ্বারা কৃত কাজ কত হবে? তাহলে এটা সমান কি হবে? বল ইন্টু সরণ কত? সরণ এ বি। খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো দৈর্ঘ্য, উচ্চতা, এগুলা কোনো কিছু কিন্তু মান বলা নাই, কোনো কিছুর মান আসলে বলা নাই, প্রশ্নের মধ্যেই কোথাও দেওয়া নাই। তাহলে এবং সময়ও বলা নাই যে এক পাশ থেকে আরেক পাশে তুলতে কত সময় লাগে। তাহলে ওখান থেকেও আমরা হয়তো দূরত্বটা চিন্তা করতে পারতাম। যে কোনো একটা দূরত্ব দেওয়া থাকলেই কিন্তু অন্য যে কোনো দূরত্ব বের করে ফেলা যেত, কারণ আমাদের কোণ দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু কোনো ইনফরমেশন দেওয়া নাই এই সরণ রিলেটেড, তাহলে আমরা এটাকে এ বি আকারেই রেখে দিব। তাহলে আমাদের এফ বল দ্বারা কৃত কাজ কত হচ্ছে? 276 এ বি। এটাই কিন্তু আমাদের সেই কৃত কাজ। ভালো কথা, বুঝলাম। এখন আসো পরের প্রশ্নে। আমাদের বললো প্রথম এবং দ্বিতীয় কোন ক্ষেত্রে বস্তুটাকে নিয়ে যাওয়া সহজ। এখন দেখো, সেই প্রসেসেই নিয়ে যাওয়াটা সহজ যেই প্রসেসে কাজের পরিমাণটা কম হয়। যেখানে কাজের পরিমাণ বেশি হয় সেই প্রসেসে আসলে নিয়ে যাওয়াটা কষ্টকর, আর যেখানে কাজের পরিমাণটা সহজ বা কাজের পরিমাণটা কম হয় সেই প্রসেসে আমাদের কোনো বস্তুকে শিফট করা বা ট্রান্সফার করাটা সহজ হয়। তাহলে কাজের পরিমাণ কম কোথায় হয়েছে এইটা আগে আমাদেরকে বের করতে হবে। কাজের পরিমাণ কম কোথায় হয়েছে এটা আগে বের করতে হবে। ঠিক আছে, যেখানে কাজের পরিমাণ কম ওই প্রসেসটাই হচ্ছে সহজ বেশি, কারণ আমার এনার্জি কম খরচ হচ্ছে। ঠিক আছে, এবার আসো তাহলে ঘ নাম্বার প্রশ্নে আমরা আগে বের করি দ্বিতীয় ক্ষেত্রের জন্য
আমাদের প্রযুক্ত বল কত লাগবে, এটাকে আমি এফ প্রাইম দিয়ে প্রকাশ করলাম, যে বস্তুটাকে যখন এ ত্বরণে উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন আমার প্রযুক্ত বল কত। তাহলে প্রযুক্ত বল এফ প্রাইম মাইনাস জি সাইন থিটা, এম জি সাইন থিটা। কেন এম জি সাইন থিটা কেন? কারণ দেখো এটা যেহেতু 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই দিকে এম জিটাকে দুইটা উপাংশে যদি ভাগ করি, তাহলে খেয়াল করো আমাদের কিন্তু এই কোণটাও হয় কত, 45 ডিগ্রি। তাহলে এদিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে এম জি সাইন 45 ডিগ্রি। কেন এটা 45 ডিগ্রি? এইটা হোমওয়ার্ক থাকলো, এটা অলরেডি মনে হয় আমি তো ক্লাসে দেখাইছি, প্লাস নিউটনীয় বলবিদ্যায় করছো, অনেকবার করছো। এটা যদি 45 ডিগ্রি হয়, সরি এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু 45 ডিগ্রি, এটা যে 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এমজি কস 45, এমজি সাইন 45। তাহলে এই বস্তুর উপর কি কি বল কাজ করছে, একটা এফ প্রাইম আর একটা হলো এমজি সাইন 45। তাহলে এখান থেকে নেট ফোর্স কত হচ্ছে, এফ প্রাইম মাইনাস এমজি সাইন 45 ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। দেখো ত্বরণটা দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে কিন্তু এফ এর মানটা বের করে ফেলতে পারবো, এফ প্রাইমের মানটা কত বের করে ফেলতে পারবো। এফ প্রাইম সমান সমান হচ্ছে এম ইন্টু এ প্লাস জি সাইন 45 ডিগ্রি। তাহলে এম এর মান হচ্ছে 20, ত্বরণ হচ্ছে 4 যোগ 9.8 1/√2। এটা হচ্ছে আমাদের এফ প্রাইমের ভ্যালু। তাহলে এফ প্রাইম বল দ্বারা কৃত কাজ কত, এফ প্রাইম দ্বারা কৃত কাজ কত হয়েছে, কৃত কাজ কত হবে। তাহলে কৃত কাজ হচ্ছে সমান সমান কত, বল ইন্টু সরণ। তাহলে এফ প্রাইম ইন্টু হচ্ছে সিবি হবে, সিবি হবে কস কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। কারণ এফ প্রাইম বল যেদিকে কাজ করছে, সিবি যে সরণটা সেটাও কিন্তু একই দিকে, সিবি সরণটাও একই দিকে, এই জন্য কস 0 ডিগ্রি। তাহলে এফ প্রাইমের ভ্যালু আমরা যদি লিখি, এফ প্রাইমের মানটা কত আসছে একটু বের করে নেই, 9.8 ইন্টু বা ডিভাইডেড বাই √2 প্লাস হচ্ছে 4 ইন্টু হচ্ছে 20, এটা আসে 218.59 মতন, 218.59, 218 এখানে লিখে রাখি 218.6, 218.6 নিউটন। আরেকবার হিসাব করি, দাঁড়াও, হ্যাঁ 218.6 ইন্টু সিবি মানে কত বলতো, সিবি মানে আমাকে দেখো, যেহেতু প্রথম প্রশ্নে বা আমরা যখন কৃতকাজের তুলনা করব তখন কিন্তু আমাদের প্রথম কেসের জন্য যে কৃতকাজটা সেটা কিন্তু এ বি ফরম্যাটে দেওয়া আছে, এ বির মান আমরা জানি না। তাহলে তুলনা যখন করব, দুইটা কেসে কাজের মধ্যে যখন তুলনা করব তখনও কিন্তু দুইটা জায়গাতে আমার এ বিটা নিয়ে আসতে হবে। এখানে যেমন সিবি নেওয়া, এখানে এ বি রাখা, কিন্তু আমি যদি দুইটাতেই এ বি বা দুইটাতেই যদি সিবি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দুইটা কাজের মধ্যে তুলনা করাটা সহজ হবে। এই জন্য সিবিটাকে রিপ্লেস করে আমি এ বি নিয়ে আসতে চাই, কথা বুঝছো? যেমন আমি যদি এখানে সিবি রাখি তাহলে আমি এখানে কম্পেয়ার করতে পারবো কোনটা বেশি কোনটা কম, কারণ সিবির মান তো ছোট হতে পারে, এ বির থেকে বড় হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে যখন দুইটাই এবি থাকবে বা দুইটাই সিবি থাকবে তখন কিন্তু তাদের মধ্যে কম্পেয়ার করাটা অনেক সহজ হবে। এই কারণে আমরা কি করব, এখানে সিবিটাকে রিপ্লেস করে এবি নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখানে সিবি এবি এটা কিভাবে নিয়ে আসা যায়, দেখো আমরা এখানে যদি সাইন থিটা অ্যাপ্লাই করি, কারণ আমি অতিভুজের মান বের করতে চাই এবং আমার লম্বর মান দেওয়া আছে, সাইন 45 সমান কি লেখা যায়, সাইন 45 ডিগ্রি এটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এবি ডিভাইডেড বাই সিবি, AB ডিভাইডেড বাই সিবি। তাহলে আমার তো সিবি এর মানটা দরকার, তাহলে সিবি সমান সমান হচ্ছে AB ডিভাইডেড বাই 1/√2, অর্থাৎ √2AB, √2AB, √2AB। তাহলে এখান থেকে আসবে হচ্ছে √2AB, √2AB। তাহলে ইন্টু √2, এটা আসে 309, এটা আসে 309 এটা আসে হচ্ছে 309.14 জুল, 14 এবি, এত জুল। তাহলে এটা হলো আমি ডাব্লিউ প্রাইম হিসাবে বললাম। তাহলে ক্লিয়ারলি এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু ডাব্লিউ প্রাইম হচ্ছে বড় ডাব্লিউ এর থেকে, তাই দ্বিতীয় ক্ষেত্রে কাজ বেশি। আমাদের ওইটাই জিজ্ঞেস করছে না? ও তাহলে প্রথম ক্ষেত্রে নিয়ে যাওয়া সহজ। প্রথম ক্ষেত্রে
প্রথম ক্ষেত্রে নিয়ে যাওয়া সহজ। ঠিক আছে, আমরা এটা কম্পেয়ার করলাম। তাহলে কিভাবে কম্পেয়ার করলাম? এটা দেখে কোন ক্ষেত্রে কাজের পরিমাণটা বেশি, ঠিক আছে, কোন ক্ষেত্রে কাজের পরিমাণটা বেশি এইটা দেখে আমরা বের করলাম। কোন ক্ষেত্রে কাজের পরিমাণটা বেশি এইটা দেখে আমরা বের করলাম। ঠিক আছে, অন টেস্ট পেপারে এর একটু ঝামেলা আছে, কারেকশন করে নিও। টেস্ট পেপারে ওখানে দেখাইছে যে কোন জায়গাতে বল বেশি প্রয়োগ করা লাগছে, যে এখানে বল বেশি প্রয়োগ করা লাগছে ওইটাই হচ্ছে সহজ নিয়ে যাওয়া। কিন্তু আসলে কখন নিয়ে যাওয়া সহজ হয়? যখন আমাদের শক্তি কম খরচ হয়, তাই না? যেখানে শক্তি বেশি খরচ হবে সেটা নিয়ে যাওয়া বেশি কষ্টকর হবে। তাহলে আমরা ওইটাই দেখালাম, যেখানে কাজ কম লাগছে সেটাতে কিন্তু সহজ, যেটা কাজ বেশি লাগছে ওইটাই কিন্তু কঠিন। ওকে, এইবার চলো আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। দেখো কি বলছে এখানে, 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের একটা বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের মই দিয়ে একটা দালানের ছাদে উঠল। মইটি অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে দালানের ছাদে লাগানো ছিল। তো এইটার প্রথম প্রশ্নটা লিখি নাই, কারণ প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা থিওরি ক্লাসে আসলে অনেক উপায়ে সলভ করছিলাম। প্রথম প্রশ্নটা ছিল এরকম যে প্রথম ক্ষেত্রে কৃত কাজ কত, যে যখন আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ করে 40 মিটার দৈর্ঘ্যের একটা মইকে আমরা উপরে রাখছি এবং এখানে একজন লোক সে উপরের দিকে যাচ্ছে, যার 80 কেজি ওজন, 80 কেজি ভর, এবং সে 20 কেজি ভরের একটা বস্তুকে উপরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল 100 কেজি বহন করে উপরের দিকে যাচ্ছে। 40 ডিগ্রি কোণ করে 40 মিটার যদি সে বেয়ে বেয়ে উপরে উঠতে চায় তাহলে কৃত কাজ কত, এটাই ছিল প্রথম প্রশ্ন। তো যদিও নাই তবুও চলো এটা সলভ করে ফেলি, যে প্রথম ক্ষেত্রে কৃত কাজটা কত ছিল। আমরা এটাকে দুইভাবে কিন্তু সলভ করা দেখছিলাম থিওরি ক্লাসে। একটা হচ্ছে উপরের দিকে এমজি ধরে নিয়ে আমরা সলভ করতে পারি, আর আরেকটা হচ্ছে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার উপরে নিচের দিকে তো এমজি বল কাজ করছে। তাহলে এমজি বল কাজ করলে এটার দুইটা উপাংশ আছে, একটা এদিকে একটা এদিকে। এদিক বরাবর উপাংশ হচ্ছে এমজি cos 40 ডিগ্রি, আর এদিক বরাবর উপাংশ হচ্ছে এমজি sin 40 ডিগ্রি, sin 40 ডিগ্রি। তাহলে আমি যদি উপরের দিকে যেতে চাই, এই পয়েন্টে যখন পৌঁছাতে চাই, তাহলে আমাকে সমবেগে উপরের দিকে যেতে হলে অবশ্যই এমজি sin 40 সমান পরিমাণ একটা বল উপরের দিকে দিতে হবে। এমজি sin 40 সমান পরিমাণ একটা বল আমাকে উপরের দিকে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই পরিমাণ বল এবং সরণ করলে আমরা কৃতকাজটা পেয়ে যাব। তাহলে কৃতকাজ ডাব্লিউটা কত, এটা গ নাম্বার প্রশ্নের জন্য করছি, যে কৃতকাজ প্রথম ক্ষেত্রে কৃতকাজটা কত। প্রথম ক্ষেত্রে যে কৃতকাজ, সে কৃতকাজটা হচ্ছে আমাদের বল এমজি sin 40 ডিগ্রি, এটা হলো বল, ইনটু সরণ কত 40, আর বল আর সরণের দিকটা একই দিকে, তাই cos 0 ডিগ্রির মান 1। তাহলে এখানে 100 ইন্টু 9.8 ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু হচ্ছে গিয়ে 40। তাহলে দেখি কত হয় 100 ইন্টু 9.8 ইন্টু 40 ইন্টু sin 40 ডিগ্রি, এটা আসে হচ্ছে 25197 এত জুল। আশা করি ঠিকঠাক হিসাব করছি। 100 ইন্টু 9.8 টু 40, হ্যাঁ 2519727 জুল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে কৃতকাজ। ওকে, এইবার আসো পরের যে প্রশ্নটা, মানে ঘ নাম্বারে যেটা বলছে যে আমাদের মইটার দৈর্ঘ্য 60 মিটার হলে অনুভূমিকের সাথে কত কোণে স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে। তাহলে আসো একটু ছবিটা টুক করে এঁকে ফেলি, যে এইটা হচ্ছে মনে করো আমাদের সেই দেওয়ালটা, এইখানে আছে হচ্ছে আমাদের সেই মাটি, এবং প্রথমে আমরা 40 মিটার দৈর্ঘ্যের মইটা 40 ডিগ্রি কোণে স্থাপন করেছিলাম। 40 ডিগ্রি কোণে 40 মিটার দৈর্ঘ্যের মইটা আমরা স্থাপন করেছিলাম, এবং তারপরে আমরা 60 মিটার দৈর্ঘ্যের একটা মইকে স্থাপন করব। 60 মিটার দৈর্ঘ্যের একটা মইকে স্থাপন করব, এবং বলছে যে এমনভাবে স্থাপন করো যাতে কৃতকাজের পরিমাণ একই রকম হয়। খেয়াল করো, যখন তুমি এই যে উপরের দিকে উঠছিলা, তখন আমাদের যে কৃতকাজ সেটা কিভাবে আমরা বের করছিলাম, নিচের দিকে ছিল এমজি,
এটার এদিকে উপাংশ হচ্ছে mg cos 40 ডিগ্রি এবং এদিক বরাবর উপাংশ হচ্ছে mg sin 40 ডিগ্রি। তাহলে আমি যদি এটাকে উপরের দিকে উঠাতে চাই, লোকটা যদি উপরে উঠতে চায়, তাহলে ওকে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? mg sin 40 ডিগ্রি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে যদি কৃতকাজ একই রকম হতে হলে, কৃতকাজ সেম হতে হলে, কৃতকাজ সেম হতে হলে আমরা কি করতে পারি? কৃতকাজ সেম হতে হলে mg sin 40 ডিগ্রি যেটা, mg sin 40 ডিগ্রি যেটা, এটা তো হচ্ছে প্রযুক্ত বল ইনটু সরণ কত? সরণ হচ্ছে 40, সরণ হচ্ছে 40 সমান সমান যখন থিটা কোণে উপরের দিকে উঠবে, এই পরের রাস্তায় যখন থিটা কোণে উপরে উঠবে তখনকার প্রযুক্ত বল কত? mg sin থিটা ইনটু 60 ডিগ্রি, তাই না? mg sin থিটা ইনটু 60 ডিগ্রি। দুই ক্ষেত্রে যেহেতু কৃতকাজ সমান বানাতে চাই, একই পরিমাণ কাজ সম্পাদিত হতে হবে, তাহলে mg দুইটা উপাংশ mg cos থিটা mg sin থিটা, তাহলে আমাদেরকে সমবেগে উপরের দিকে উঠতে হলে mg sin 40 যা ছিল তার এগেইনস্টে গিয়ে কাজ করতে হবে না? তাহলে mg sin 40 ডিগ্রি ইনটু 40, আর এখানে বল কত? তাহলে mg sin থিটা ইনটু 60 ডিগ্রি, তাই না? এখানেও তো একইভাবে আমি এটাকে ভাঙতে পারি, একইভাবে এটাকে ভাঙতে পারি, হিজিবিজি হয়ে যাবে, দরকার নাই। তাহলে তাহলে ডিগ্রি হবে না, তাহলে এখান থেকে আমরা কিন্তু থিটার মানটা বের করে ফেলতে পারি। দেখো mg mg সব কাটাকাটি হয়ে যাচ্ছে, mg mg কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে থিটা বের করতে হবে sin 40 ডিগ্রি ইনটু 2 ডিভাইডেড বাই 3 সাইন ইনভার্স অ্যান্সার দিলে আসে 25.37। তাহলে থিটা এর যে মান আসে এটা আসে হচ্ছে 25.37 ডিগ্রি। ভেরি গুড। এখন কথা হচ্ছে আমাদের খেয়াল করো, দুই ক্ষেত্রে কৃতকাজ একই রকম, তাহলে কৃতকাজ যদি একই রকম হয় তাহলে তো দুইটা একই রকম সুবিধা হওয়া উচিত। এর আগের অঙ্কে আমরা কি করছিলাম? দেখো, এর আগের অঙ্কে কিন্তু দেখাইছিলাম যে কোন ভাবে কৃতকাজের পরিমাণটা বেশি হয়, কোন ভাবে কৃতকাজের পরিমাণটা কম হয়। যেখানে বেশি সেখানে কষ্ট বেশি, সেখানে কাজ বেশি, সেটা বেশি অসুবিধাজনক, আর যেখানে আমাদের কষ্ট কম সেটা হচ্ছে আমাদের মানে কৃতকাজের পরিমাণ কম এবং ওখানে ওইটাই বেশি সুবিধাজনক ছিল। কিন্তু এইখানে সিনারিওটা আলাদা, এখানে কিন্তু এইভাবে ওঠো বা এইভাবে ওঠো, দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের কৃতকাজের পরিমাণ একই রকম, তাহলে বেশি সুবিধা হবে কোনটা? দেখো, বিষয়টাকে এভাবে তুমি চিন্তা করতে পারো যে মনে করো তোমার হচ্ছে 1 সপ্তাহ পরে পরীক্ষা, তো তোমার একজন বন্ধু কি করলো, 1 সপ্তাহ পরে যেহেতু পরীক্ষা, 2টা চ্যাপ্টার পড়া লাগবে, সিলেবাস আছে 2টা চ্যাপ্টার, তো তোমার বন্ধু করলো কি 1 সপ্তাহ ধরে 2টা চ্যাপ্টার পড়লো। কাজের পরিমাণ কিন্তু একই, কাজের পরিমাণ হচ্ছে 2টা চ্যাপ্টার পড়া। তোমার বন্ধু 1 সপ্তাহ ধরে ওই 2টা চ্যাপ্টার পড়লো, আর তুমি কি করলা? পরীক্ষার আগের দিন এসে ওই 2টা চ্যাপ্টার পড়া শুরু করলা। তুমি মনে করো শেষ করতে পারছো, তাহলে দুইটা ক্ষেত্রে তুমি আর তোমার বন্ধু দুইটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের কৃতকাজের পরিমাণ সেম, কারণ দুজনে একই পরিমাণ পড়া সম্পন্ন করছো। কিন্তু দুজনের কি একই পরিমাণ কষ্ট হয়েছে? বা সুবিধার কথা বলতে গেলে কারটা বেশি সুবিধাজনক? অবশ্যই তোমার বন্ধুরটা বেশি সুবিধাজনক, কারণ ও কিন্তু পরীক্ষার আগের রাত্রে হুমড়ি খেয়ে পড়ে নাই, ও প্রত্যেকদিন অল্প 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 করে পড়ে গেছে এবং ওর গায়ে লাগে নাই। কিন্তু তুমি ওই পরীক্ষার আগের রাত্রে পড়তে গিয়ে কিন্তু অনেক বেশি প্রেসার পাইছো। তো কাজ একই রকম, কিন্তু কোনটা বেশি সুবিধাজনক? যেটা আস্তে 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 করা হয়েছে সেটাই কিন্তু বেশি সুবিধাজনক, যেখানে একবারে অনেক বেশি পরিমাণ কাজ করা লাগে নাই। হ্যাঁ, তাহলে এখানে বিষয়টাকে কিভাবে চিন্তা করানো যায়? যেহেতু কৃতকাজ সেম, যেহেতু কৃতকাজ সেম, যেহেতু কৃতকাজ সেম, যেহেতু কৃতকাজ সেম, তাই আমাদের mg sin থিটা যেখানে বড় সেটা বেশি অসুবিধা। দেখো, এটা ছিল mg, এটা হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে আমাদের mg sin থিটা। এই mg sin থিটার এগেইনস্টেই তো আমাদেরকে বল প্রয়োগ করা লাগবে। তাহলে যেখানে mg sin থিটা বড়, যেখানে mg sin থিটা কম, যেখানে mg sin থিটা কম সেখানে সেখানে বেশি সুবিধাজনক, সেখানে বেশি সুবিধাজনক, কারণ আমি এখানে বলটা অল্প অল্প করে প্রয়োগ করছি। হ্যাঁ, এখানে রাস্তার দৈর্ঘ্য বেড়ে গেছে, এখানে রাস্তার দৈর্ঘ্য বেড়ে গেছে, এটা 60 ছিল, এটা 40 ছিল, কিন্তু এখানে অল্প অল্প করে বল প্রয়োগ করার কারণে আমার খুব বেশি গায়ে লাগে নাই।
কিন্তু এখানে 40 মিটারের মধ্যে যখন আমি এটা কভার করতে চাইছি আমার একটু বেশি পরিমাণ বল দেয়া লাগছে। দেখো mg sin 40 আর এখানে বল দেয়া লাগছে কত, mg sin 60 ডিগ্রি। তাহলে অবশ্যই এটার মান কিন্তু তুলনামূলক কম নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, mg এটা হচ্ছে সাইন থিটা ছিল, ও না সরি সাইন 60 হবে কেন, এটা তো সাইন 25 ছিল। এটা এটা হচ্ছে সাইন 25.37 না কি বের করলাম, হ্যাঁ 25.37। তাহলে দেখো এখানে সাইনের মান কম বলে এই দিক বরাবর কম বল প্রয়োগ করা লাগছে। আস্তে 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 আমি উঠে গেছি, এটা বেশি সুবিধাজনক। কিন্তু এখানে mg sin 40 ডিগ্রি অনেক বেশি পরিমাণ বল কিন্তু 40 মিটার দৈর্ঘ্য জুড়ে যখন প্রয়োগ করছি তখন এটা আমার একটু কষ্ট বেশি হয়েছে। কিন্তু কৃতকাজের পরিমাণ সেম, কিন্তু কেউ আগের রাত্রে পড়ছে আর কেউ হচ্ছে এক সপ্তাহ ধরে পড়ছে। ঠিক আছে, তো এটা খুব ভালো একটা প্রবলেম, এটা খেয়াল রেখো। ওকে, আমরা চলো তাহলে পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে আমাদেরকে বলছে একটা স্প্রিং এর উপর, একটা স্প্রিং এর উপরে 10 নিউটন বল প্রয়োগ করায় এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়। ভালো কথা, স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার এবং পরবর্তীতে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো। স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। তো গ নাম্বার যে প্রশ্ন, স্প্রিং ধ্রুবক আমরা জানি F সমান সমান kx। বল প্রয়োগ করা হয়েছিল প্রথমে 10 নিউটন, কে বের করতে হবে, স্মরণ হয়েছিল 4 সেন্টিমিটার 0.04। তাহলে কে এর যে মান এখান থেকে 100/0.04 কত হয়, 100/0.04 এটা হয় 2500, এইটা হয় 2500 নিউটন পার মিটার। ঠিক আছে, 10/0.04 আমি ঠিক করছি, ও সরি 2500 না, তো এটা হয় 250 নিউটন পার মিটার। হ্যাঁ ঠিক আছে, এরপরে আসো, পরের প্রশ্ন কি বললো, প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কিনা। সো এই যে বলছে একটা স্প্রিং, এটাকে প্রথমে আমরা এরকম অবস্থাতে ছিল, আমরা কি করছি, এটাকে প্রথমে 6 সেন্টিমিটার বৃদ্ধি করছি, এখান থেকে 6 সেন্টিমিটার এটাকে আমরা আগে বৃদ্ধি করছি। এরপরে আমরা কি করলাম, এটাকে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করছি। এই যে প্রথমে এইটুকু ছিল 6 সেন্টিমিটার, তারপরে এইটুকু আবার 6 সেন্টিমিটার। তো বলছে দুই ক্ষেত্রে কি একই পরিমাণ কাজ করতে হবে, প্রথম 6 সেন্টিমিটারে যতটুকু কাজ পরের 6 সেন্টিমিটারে কি একই রকম কাজ করতে হবে, কাজের পরিমাণ কি সমান হবে, ওইটাই আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে দেখি প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ কত। প্রথম ক্ষেত্রে কৃত কাজ কত হবে, প্রথম ক্ষেত্রে কৃত কাজ কত হবে, W সমান সমান হাফ কে 0.06 স্কোয়ার, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কৃত কাজ, বা তুমি আরো স্পেসিফিকলি বললে মাইনাস হাফ কে 0 স্কোয়ার, মনে আছে যে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার, ওইটাই খাটালাম। তাহলে এখান থেকে হাফ কে কমন নিয়ে ফেললে 0.06 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, দেখবা এখান থেকে কত আসে। এটা গেল একটা। আর দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ কত, দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ, দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ সেটা হচ্ছে W সমান সমান হাফ কে 0.12 স্কোয়ার মাইনাস হাফ কে 0.06 স্কোয়ার। ঠিক আছে, কারণ পরবর্তীতে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো, অর্থাৎ আগে 6 সেন্টিমিটার ছিল তারপর আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। তাহলে এখান থেকে হচ্ছে হাফ ইন্টু 250, 0.12 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত হয়, 0.12 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার, এটা আসে হচ্ছে 0.0108, 1.35 জুল। 0.12 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার ইন্টু 125, 1.35, আর এখানে কত 06 স্কোয়ার ইন্টু 125, এটা আসে হচ্ছে 0.45। আমার হিসাব ঠিক থাকলে এটাই হচ্ছে উত্তর। তাহলে কাজের পরিমাণ সমান না, অবশ্যই W1টা হচ্ছে বড়, সরি W1 হচ্ছে ছোট আর W2টা হচ্ছে বড়। ঠিক আছে, ওকে।
দেখো, আশা করি বুঝতে পেরেছো। দেখি পরেরটা কি বলছে। নিচের চিত্রে দুইটা হেলানো তল এসি এবং বিসি এর শীর্ষবিন্দু সি, এই যে শীর্ষবিন্দু হচ্ছে সি, এ বি সি একটা ত্রিভুজ আকৃতির তল, এবং এখানে দুইটা হেলানো তল, এই দুইটা তলের সি হচ্ছে শীর্ষবিন্দু, উভয় পাশে 2 কেজি ভরের দুইটা লোহার গোলকের অবস্থান দেখানো হলো। অর্থাৎ এই আনুভূমিক তলের এখানে একটা লোহার গোলক আছে এবং এই আনুভূমিক তলের শীর্ষবিন্দু সিতে আর একটা লোহার গোলক আছে। আমাদেরকে বলছে এ সি যে তল, এই তলের দৈর্ঘ্য হলো 20 মিটার। প্রথম প্রশ্ন, সি বিন্দুতে গোলক দুইটার মোট শক্তি নির্ণয় করো। দেখো ভাই, মোট শক্তি গতে বের করতে বলছে মোট শক্তি সমান কি হবে, এক একটা বস্তুর ভর বলা আছে 2 কেজি করে, তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি দুইটাই যেহেতু ভূমি থেকে একই উচ্চতায় আছে, তাহলে মোট শক্তি সমান সমান হবে হচ্ছে 2 ইন্টু mgh, 2 ইন্টু mgh, যেখানে mgh হচ্ছে একটা বস্তুর জন্য যে বিভব শক্তি সেটা, 2 ইন্টু mgh হচ্ছে দুইটা বস্তুর যে বিভব শক্তি সেটা, কারণ দুইটার ভর একই রকম। তাহলে 2 ইন্টু m এর মান হচ্ছে 2 কেজি, g হচ্ছে 9.8, ইন্টু h এর মানটা কত, 20 মিটার দেওয়া আছে, এটা হলো 30 ডিগ্রি, তাহলে এই হাইটটুকু কত, 20 সাইন 30 ডিগ্রি না, এটা হচ্ছে 20 সাইন 30 ডিগ্রি না, এইটা হলো 20 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে 10, 2 দুগুণে 4, 40 ইন্টু 9.8 কত হয় দেখি, 396 টাইপের কিছু কিনা, 2.2 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু 0.5 কত আসে, 392, সরি 392 জুল। এটা হচ্ছে দুইটার মোট শক্তি। তো ভেরি গুড, খুব ভালো। পরের প্রশ্ন আমাদেরকে কি করছে দেখো, পরের প্রশ্ন আমাদেরকে বলছে উদ্দীপকের গোলক দুইটিকে একই সাথে মুক্ত করলে, গোলক দুইটাকে যদি আমি একই সাথে ছেড়ে দেই তাহলে একই সময়ে এবি আনুভূমিক তলে পৌঁছাবে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে দেখো যে প্রথমে আমরা কি করব, প্রথমে আগে দেখি বিসি তলে যেটা আছে সেটা কতক্ষণ সময় নিচে নামবে। তাহলে আগে বিসি তলের কথা চিন্তা করি। খেয়াল করো, আমাদের এই দিক বরাবর যখন বস্তুটা নিচের দিকে নামবে তখন তার ত্বরণ কত হবে, তখন তার ত্বরণ হবে হচ্ছে জি সাইন 45 ডিগ্রি, জি সাইন 45 ডিগ্রি, কারণ খেয়াল করো নিচের দিকে তো জি কাজ করছে, এই দিক বরাবর হচ্ছে যেহেতু এটা 45 ডিগ্রি, এটাও তাহলে 45 ডিগ্রি, তাহলে এদিকে থাকবে হলো জি কস 45 ডিগ্রি, যেটা আসলে কোনো কাজে লাগবে না, জি সাইন 45 ডিগ্রি, এই ত্বরণেই কিন্তু বস্তুটা নিচের দিকে নামতে থাকবে, জি সাইন 45 ডিগ্রি এইটা ত্বরণেই বস্তু নিচের দিকে নামতে থাকবে। তাহলে বিসি তলের কথা হিসাব করলে আমরা স্থির অবস্থা থেকে বস্তুকে ছেড়ে দিচ্ছি, তাহলে এস সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই তো মেইন সূত্র ছিল। আদিবেগ শূন্য হওয়ার কারণে এটা 0 হয়ে গেল, এস এর মান হচ্ছে গিয়ে বিসি সমান সমান হাফ ইন্টু জি সাইন 45 ডিগ্রি, জি সাইন 45 ডিগ্রি ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এখন কথা হলো বিসি এর মানটা কত হবে। দেখো তুমি কিন্তু সিডি এর মানটা অলরেডি জেনে গেছো। আমরা যদি ত্রিভুজ সিডিবি নিয়ে চিন্তা করি, বা আসলে একেবারে সহজ, দেখো 20 সাইন 30 ডিগ্রির মান কত, 20 সাইন 30 ডিগ্রি যা আসে সেটা কিন্তু সিডি এর সমান দূরত্ব, তাই না, 20 সাইন 30 ডিগ্রি হচ্ছে সিডি এর সমান দূরত্ব। আবার আমি যদি বিসি সাইন 45 ডিগ্রি লিখি, বিসি সাইন 45 ডিগ্রি লিখি, এটাও কিন্তু আমাদের ওই সিডি দৈর্ঘ্যকেই নির্দেশ করে, বিসি সাইন 45 ও যা, এসি সাইন 30 ডিগ্রিও তাই, তাহলে দুইটাই হচ্ছে সিডি কে নির্দেশ করে। তাহলে এখান থেকে আমরা কিন্তু বিসি যেটা আছে সেটাকে লিখে ফেলতে পারি। কত হয় দেখি, বিসি যেটা আছে এটা সমান সমান হচ্ছে 20 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি, এটা আসে 14.14, 14.14, ঠিক আছে। তাহলে 20 ইন্টু রুট টু ইন্টু সাইন 30 ডিগ্রি, 14.142 এরকম আসে। তাহলে আমরা এখান থেকে টি এর যে মান সেটা বের করে ফেলতে পারবো।
এটা আসলে পরে আসলে ভালো হয়, আগে বিসি এর মানটা বের করে নিলাম। তাহলে বিসি বরাবর নামতে কতটুকু সময় লাগবে সেটা এখান থেকে পাবো। তাহলে টি সমান সমান হচ্ছে √2 ইন্টু 14.14 ডিভাইডেড বাই 9.8 ইন্টু সাইন 45। তাহলে কত হয়? 2 ইন্টু 14.14 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই সাইন 45, রুট করলে আসে 2.02 সেকেন্ড। ঠিক আছে, 2.02 সেকেন্ড। ওকে, এইবার আসো এসি পথের জন্য কি হবে। এসি পথের জন্য কি হবে? একইভাবে এসি দৈর্ঘ্যটা সমান সমান হচ্ছে হাফ জি সাইন 30 ডিগ্রি হবে এখন, ইন্টু টি স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে টি সমান সমান কত হচ্ছে? √2 ইন্টু 20 ডিভাইডেড বাই জি সাইন 30 ডিগ্রি। কত আসে দেখি? 40 বাই 9.8 ডিভাইডেড বাই সাইন 30, এটাকে রুট করলে আসে 2.857, 2.9 বা 86 সেকেন্ড। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো কোথায় তাড়াতাড়ি পড়বে, একই সময়ে পৌঁছাবে না। এবং এটা হচ্ছে টি এসি লিখলাম আর এটা হচ্ছে টি বিসি লিখলাম। তাহলে টি বিসিতে যেহেতু কম সময় লাগছে, তাহলে অবশ্যই বিসি যে তলে বলটা আছে সেটা আগে মাটিতে পৌঁছাবে। ঠিক আছে, একই সময়ে পৌঁছাবে না, বিসিটা যেটা আছে সেটা আগে মাটিতে পৌঁছাবে। ওকে, চলো তাহলে পরের প্রবলেমে চলে যাই। দেখো কি বলছে এখানে, যে শিশু পার্কে স্থাপিত একটা স্লিপারের উচ্চতা, ওই যে স্লিপার কোনগুলা, ওই যে সিঁড়ি দিয়ে ওঠার পরে তোমার সাই করে যে নেমে যায়, স্লিপারের উচ্চতা বিসি সমান সমান বলে দিছে 2 মিটার। এই যে বিসি যে উচ্চতা এটা বলে দিছে 2 মিটার, এবং হেলানো তলটি 30 ডিগ্রি কোণে ঢালু। হেলানো তলটি, এই যে হেলানো তলটা, এটা 30 ডিগ্রি কোণে ঢালু। 25 কেজি ভরের একজন শিশু স্লিপারের শীর্ষবিন্দু বি থেকে ঘর্ষণহীনভাবে শিপিং করে এ বিন্দুতে পৌঁছায়। সাই করে এখানে একজন শিশু এসে পৌঁছায়। তো বললো আনত স্লিপারের দৈর্ঘ্য হিসাব করো। তো ভাই আমাদের এইটুকু দৈর্ঘ্য তো বলা আছে 2 মিটার, আমাদের কিন্তু এইটুকু দৈর্ঘ্য বলা আছে 2 মিটার। তাহলে বলছে আনত স্লিপারের দৈর্ঘ্য হিসাব করো। আমরা কি জানি? সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, লম্ব বাই অতিভুজ, আর অতিভুজ হচ্ছে এ বি। তাহলে আমাদের এ বি দৈর্ঘ্যটা বের করতে বলেছে, সেটা হচ্ছে বিসি ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ ঠিক আছে, এ বি সাইন 30 ডিগ্রি হচ্ছে বিসি। তাহলে এ বির দৈর্ঘ্যটা বের করতে বলছে। সাইন 30-র মান কত? হাফ, তাই না? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। তাহলে বিসি এর যে ভ্যালু এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই হাফ সমান সমান হচ্ছে 4 মিটার। গ নাম্বার প্রশ্ন এইটাই। পরের প্রশ্নটা কি বলছে দেখো। পরের প্রশ্নটা বললো উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের 1/4 দূরত্ব মানে হচ্ছে ডি পয়েন্টে এবং অর্ধেক দূরত্ব মানে ই পয়েন্টে অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। এখন তাহলে দেখো, আমরা প্রথমে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে কিনা ডি বিন্দুতে এবং ই বিন্দুতে, উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের ডি এবং ই অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ একই হবে কিনা, সমান হবে কিনা, এখানকার যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, এইটাই আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে ডি বিন্দুতে হিসাব করব বিভব শক্তি কত। ডি বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি সবসময় কিভাবে হিসাব করতে হয়? ভূমি থেকে উচ্চতা কত এটা দেখতে হয়। এইটাকে আমি এফ দিয়ে প্রকাশ করলাম। তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি হবে হচ্ছে এম ইন্টু জি ইন্টু ডিএফ। আচ্ছা, ডিএফ সমান সমান কি লেখা যায়? আমরা এম মানে জানি, এম মানে হচ্ছে 25 কেজি বালকের ভর, শিশুর ভর। জি হচ্ছে 9.8 ইন্টু ডিএফ যে দূরত্বটা আছে সেইটা মানে কিন্তু লেখা যায় এডি সাইন 30 ডিগ্রি। এডি সাইন 30 ডিগ্রি নর্মাল জ্যামিতি করছি, আর কিচ্ছু না। ডিএফ বের করতে গেলে পুরাটা এডি সাইন 30 ডিগ্রি। এখন পুরাটার দৈর্ঘ্য যেহেতু 4 মিটার ছিল,
পুরাটার এবির দৈর্ঘ্য এ থেকে বি পর্যন্ত 4 মিটার, তাহলে 1/4 মানে কি, এটুকু 1 মিটার, এটুকু 1 মিটার, এটুকু 1 মিটার, বাকি এটুকু 1 মিটার। এই লাল দাগটা এখানে হবে, আসলে এই লাল দাগটা এই জায়গাতে হবে। তাহলে প্রত্যেকটা 1 মিটার করে, তার মানে এই 3/4 মানে কতটুকু, তাহলে 3 মিটার। প্রত্যেকটা ভাগ 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার করে, তাহলে এই বাকিটুকু কত, 1 2 3 মিটার। তাহলে এডি এর মান হচ্ছে 3 মিটার। তাহলে আমরা লিখতে পারি 25 ইন্টু 9.8 ইন্টু 3 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। তাহলে কত আসে, 25 ইন্টু 9.8 ইন্টু 3 ইন্টু 0.5, এইটা আসে হচ্ছে 367.5, 367.5 জুল। এটা হচ্ছে ডি বিন্দুতে বিভব শক্তি। এখন আসো ডি বিন্দুতে গতি শক্তি কত, ডি বিন্দুতে গতি শক্তি কত। সো গতি শক্তি সমান কি, হাফ এম ভিডি স্কোয়ার, হাফ এম ভিডি স্কোয়ার, যেখানে ভি স্কোয়ার সমান সমান কি লেখা যায়, ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না, ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ ইন্টু এস, এটাই তো লিখতে হয়। এখন এখানে আমাদেরকে দেখতে হবে ত্বরণটা কত, আদিবেগ তো শূন্য, কারণ একদম শুরু থেকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে আদিবেগ শূন্য হলে ত্বরণটা কত, ত্বরণ হচ্ছে আমাদের জি সাইন 30 ডিগ্রি। আগের ম্যাথটা দেখো, আমরা ত্বরণটা আনত তলে ত্বরণ কত হয়, জি সাইন থিটা, ইন্টু এস কত, কত মিটার এদিকে ট্রাভেল করে আসছে, 1 মিটার ট্রাভেল করে আসছে, তাহলে এখানে 1, তাহলে সমান সমান কত হয় দেখি, 0.5 ইন্টু 25 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু সাইন 30, 122.5, 122.5 জুল। সুতরাং ডি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত, ডি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, ডি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত, সেটা হচ্ছে 367, 367.5 প্লাস 122.5, 490 জুল, 490 জুল। ঠিক আছে, 490 জুল। ওকে, এটা গেল। একইভাবে আমরা এবার বের করব যে ই বিন্দুতে মোট শক্তি কত। প্রত্যেকটা ডি এর জায়গায় ই চলে আসবে। এখন ই বিন্দুতে বিভব শক্তি বের করব, ই বিন্দুতে গতি শক্তি বের করব, এইভাবে করে প্রত্যেকটা হিসাব করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটাতে আমরা এখন হিসাব করব কি, ই বিন্দুর মোট শক্তি। দেখো ই বিন্দুতে বিভব শক্তি কত, mg ইন্টু, এখান থেকে আমি এটাকে যদি জি দিয়ে প্রকাশ করি, ইজি, mg ইন্টু ইজি। আচ্ছা, ইজি মানে কত, এম মানে হচ্ছে 25, জি মানে হচ্ছে 9.8 ইন্টু ইজি মানে হচ্ছে এই সাইন 30 ডিগ্রি। এই মানে কত, 2 মিটার, তাহলে 2 মিটার সাইন 30, 2 সাইন 30 ডিগ্রি। সাইন 30 মান কত, সাইন 30 মান হাফ, তাহলে এখান থেকে 25 ইন্টু 9.8 কত আসে, 25 ইন্টু 9.8, এটা আসে 245 জুল, 245 জুল। আর ই বিন্দুতে গতিশক্তি কত হবে, গতিশক্তি হবে হচ্ছে হাফ এম ভিই স্কয়ার, অর্থাৎ হাফ ইন্টু 25 ইন্টু ভিই স্কয়ার মানে হচ্ছে 2 ইন্টু জি সাইন 30 ডিগ্রি ইন্টু কত মিটার নেমে আসছে, 2 মিটার নেমে আসছে, 2 মিটার নেমে আসছে। তাহলে এখান থেকে আসে সাইন 30 মান হাফ, 2 কাটাকাটি হয়ে গেল, 2 ইন্টু 9.8 ইন্টু 12.5, তাহলে কত আসে, 245, 245, 245 জুল। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি যে ই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত, 245 যোগ 245 যোগ 245 সমান সমান হচ্ছে 490 জুল, যেটা একদম আগেরটার সমান। আগে ডি বিন্দুতে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি ই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির সমান। তাহলে এটাই আমরা গাণিতিকভাবে যাচাই করলাম
যে আমাদের ডি বিন্দুতে যেই মোট যান্ত্রিক শক্তি আর ই বিন্দুতে যেই মোট যান্ত্রিক শক্তি সেটা পরস্পর সমান হলো, ঠিক আছে। এবং একইভাবে তুমি যদি এই পয়েন্টেও করো, এই পয়েন্টেও করো, প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তি কিন্তু একদম সেম হবে। ওকে, চলো তাহলে পরের প্রবলেমে যাই। কি বলছে এখানে দেখো, এম ভরের একটা বস্তু ডি এ আনত তলে পড়ছে। এই যে ডি এ একটা আনত তলে পড়ছে, এখানে এম দেওয়া আছে 50 কেজি, দাঁড়াও প্রশ্নের মধ্যে এটা 30 ডিগ্রি দেওয়া ছিল। এম দেওয়া আছে হচ্ছে 50 কেজি, ডিই এটুকু দেওয়া আছে হলো 6 মিটার, এইটুকু দেওয়া আছে হচ্ছে 6 মিটার, এবং এ বি বিসি সিডি এগুলো সব সমান সমান দূরত্ব, সমান সমান দূরত্ব। এখন বললো আনত তল বেয়ে নামার সময় গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের মান নির্ণয় করো। গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের মান, হ্যাঁ, আনত তল বেয়ে নামার সময়, আনত তল বেয়ে নামার সময় গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের মান নির্ণয় করো। এখন তাইলে খেয়াল করো যে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ বের করতে গেলে কি করতে হবে? কৃতকাজ, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ, এইটা সমান সমান কি? বল ইন্টু সরণ না? বল দেওয়া আছে 2 নিউটন। এখন আমাকে এডি দৈর্ঘ্যটা বের করতে হবে। এডি দৈর্ঘ্যটা কত হবে? এডিটা হচ্ছে 6 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, তাই না? ঘর্ষণ বল দ্বারা যে কৃতকাজ, বল হচ্ছে সরণের উল্টা দিকে, এই কারণে অ্যাঙ্গেলটা কত হবে? cos 180 ডিগ্রি। দেখো বল কাজ করছে এই দিক বরাবর, আর সরণ হচ্ছে কোন দিকে? সরণ হচ্ছে এই দিকে। তাহলে সরণ যেদিকে, বল তার উল্টা দিকে, এই কারণে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এবং ডি এ যে দৈর্ঘ্যটা, এটা আমরা কিভাবে বের করলাম? দেখো সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ সমান সমান হচ্ছে লম্ব বাই সাইন 30 ডিগ্রি। এই যে লম্ব বাই সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বের করে ফেললাম, যেটা আসে -24 জুল। তাহলে এটাই হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ভেরি গুড, এটাই হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এটাকে একপাশে রেখে দিলাম এভাবে। এবার আসো ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে। বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। বি এবং সি বিন্দুতে, দেখো প্রথমে আসি, যদি বি বিন্দু না, আগে সি বিন্দুর কথা বলি। সি বিন্দুতে বিভব শক্তি কত? সি বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি সমান সমান হবে mg ইন্টু এই উচ্চতাটুকু যত, আমি এটাকে সিএফ বললাম, mg ইন্টু সিএফ। এম এর মান কত দেওয়া আছে? এম এর মান বলা আছে কিছু? এম এর মান কি বলা আছে কিছু? দাঁড়াও তো, না মনে হয়, ও 50 কেজি বলা। এই যে এম এর মান হচ্ছে 50 কেজি, এখানে তার লাগে নাই ওটা, তাই না? এখানে হচ্ছে এফএস কস থিটা। হ্যাঁ, তাহলে 50 ইন্টু 9.8 ইন্টু সিএফ মানে কত? সিএফ মানে কত? সিএফ মানে হচ্ছে এখান থেকে এতটুকু, সেটা কত? এসি সাইন 30, এসি সাইন 30। এখন আমাকে বলো যে এডি পুরাটা ছিল হচ্ছে 12 মিটার, তাই না? কারণ দেখো 6/sin30, এই sin 30 মানে হাফ, 6 দুগুণে 12, তাহলে পুরাটা হচ্ছে 12। 12কে যদি তুমি 1 2 3 ভাগে ভাগ করো, কারণ এবি সমান বিসি সমান সিডি বলা আছে, এবি সমান বিসি, এবি সমান বিসি সমান সিডি বলা আছে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 4, এটুকু 4 মিটার, এটুকু 4 মিটার, এটুকু 4 মিটার, তাহলে 4 আর 4 এটুকু 8 মিটার। তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কিন্তু 8 মিটার। তাহলে এখান থেকে আমরা পাই 50 ইন্টু 9.8 ইন্টু 8 সাইন 13 মান হচ্ছে হাফ। তাহলে কত আসে? তাহলে কত আসে? 50 ইন্টু 9.8 ইন্টু 8 ইন্টু 0.5, এটা আসে হচ্ছে 1960 জুল। তাহলে এটা গেল সি বিন্দুতে বিভব শক্তি, এটা গেল কি? সি বিন্দুতে বিভব শক্তি। এবার আসো সি বিন্দুতে গতি শক্তি। সি বিন্দুতে গতি শক্তি, ভাই গতি শক্তি বের করতে গেলে আমাকে হাফ এম ভিসি স্কোয়ার লাগবে। এই সি বিন্দুতে বেগ কত সেটা জানা লাগবে। তাহলে এখান থেকে হাফ এম ভি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? ইউ স্কোয়ার প্লাস 2as
এস এর মান কত, আদিবেগ যেহেতু শূন্য ছিল, এস মানে কতটুকু, সিডি, সিডি মানে হচ্ছে 4 মিটার। এখন ত্বরণটা আমাকে বের করা লাগবে। তাহলে ত্বরণটা কত, ত্বরণটা হচ্ছে দেখো সামেশন অফ এফ সমান সমান তো এম এ। কি কি বলে বস্তুর উপর কাজ করছে, এখানে যখন বস্তুটা গড়ায় গড়ায় নিচের দিকে পড়ছে তখন কি কি বলে বস্তুটার উপরে কাজ করছে। একটা বল কাজ করছে নিচের দিকে mg sin 30 ডিগ্রি, এবং আরেকটা কাজ করছে উল্টা দিকে 2 নিউটন। এই দুইটার প্রভাবেই কিন্তু নিচের দিকে একটা এ ত্বরণে সেটা পড়া শুরু করছে। তাহলে mg sin 30 ডিগ্রি মাইনাস হচ্ছে 2 নিউটন সমান সমান 50 ইন্টু এ, সমান সমান 50 ইন্টু এ। তাহলে এর মান কত দেখতে হবে, 50 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 মাইনাস 2 ডিভাইডেড বাই 50, এটা আসে হচ্ছে 4.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যেহেতু ত্বরণটা আমরা পেয়ে গেলাম, এটাকে নিচে রাখলেই ভালো হয়। সি বিন্দুতে যে গতিশক্তি সেটা হচ্ছে 1/2 ইন্টু 50 ইন্টু 2 ইন্টু 4.86 ইন্টু 4। তাহলে গতিশক্তি কত, 25 ইন্টু 2 ইন্টু 4.86 ইন্টু 4, এটা হচ্ছে 972। তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি, বিভব শক্তি প্লাস গতিশক্তি। ইউ মানে বিভব শক্তি বোঝাচ্ছে সি বিন্দুর ইউ আর সি বিন্দুর গতিশক্তি। তাহলে একটা হচ্ছে 1960 প্লাস 972 যোগ 1960, 2932 জুল। এটা হচ্ছে কি সি বিন্দুতে যেই মোট যান্ত্রিক শক্তি সেটা বের করলাম। এইবার আসো বের করতে হবে আমাদের বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত। আচ্ছা এই ত্বরণটা তো আমাদের সেম থাকবে, এটা আমাদের সামনে লাগবে। তাহলে এবার আমরা বের করব কি যে বি বিন্দুতে বিভব শক্তি কত। তাহলে বি বিন্দুর বিভব শক্তির জন্য আমাদের এই উচ্চতাটুকু লাগবে, এটাকে আমি জি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এইখানে হচ্ছে আমাদের কি লাগবে, এটা লাগবে হচ্ছে বিজি, এটা লাগবে হচ্ছে বিজি, mg ইন্টু বিজি। এই যে ভূমি থেকে উচ্চতা কতটুকু সেটা, এবং এখানে এ বি সাইন 30 ডিগ্রি লাগবে, এ বি সাইন 30 ডিগ্রি। এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 4 মিটার, 4 মিটার। তাহলে এখান থেকে কত আসবে বিভব শক্তি, 50 ইন্টু 9.8 ইন্টু 4 ইন্টু 0.5, এটা আসে 980 জুল। এটা হলো বি বিন্দুর বিভব শক্তি। আর বি বিন্দুর গতিশক্তি কত, বি বিন্দুর গতিশক্তি কত হবে, 1/2 mvb স্কোয়ার, এটা ভিসি স্কোয়ার ছিল, হ্যাঁ। তাহলে 1/2 ইন্টু 50 ইন্টু ভিবি মানে কত, ভিবি স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু এ ইন্টু 2as। এস কতটুকু সেটা নিচের দিকে নামছিল একদম শুরুর থেকে নিয়ে, এদিকে হচ্ছে 4 দুগুণে 8 মিটার নিচের দিকে নামছিল। এই যে দেখো প্রত্যেকটা অংশ এটুকু 4 এটুকু 4 এটুকু 4, তাহলে 4 আর 4 8 মিটার কিন্তু নামছিল। তাহলে এখান থেকে কত পাই, 0.5 ইন্টু 50 ইন্টু 2 ইন্টু 4.86 ইন্টু 8, এটা আসে 1944 জুল। তাহলে বি বিন্দুর মোট যান্ত্রিক শক্তি, বি বিন্দুর মোট যান্ত্রিক শক্তি সমান সমান হচ্ছে 980 প্লাস 1944, এটা আসে 2924 জুল। এই যে এখানে ছিল 2932 জুল আর এখানে আসছে 2924 জুল। এখন আমরা যদি কখনো বের করতে চাই বি বিন্দুর মোট শক্তি কত, যদি বলে যে আমাদের শক্তির সংরক্ষণশীলতা মেনে চলছে কিনা দেখাও, দেখো খেয়াল রাখবা শক্তির সংরক্ষণশীলতা কিন্তু সব সময়ের জন্যই মেনে চলবে, কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা
যদি অপচয়ী কোনো বল থাকে, ঘর্ষণ বল থাকে, বাতাসের বাধা থাকে, তখন কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা খাটে না। এটা কিন্তু আমরা থিওরি ক্লাসে পড়ছি যে কাজ শক্তি উপপাদ্য যেটা, সেইটা কিন্তু আমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতিরই আরেকটা রূপ। কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা খাটার জন্যে আমাদের কিন্তু ওই যে মানে কোনো এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ থাকতে পারে না, এবং আমাদের নন কনজারভেটিভ বল দ্বারা কৃত কাজ মানে যে ঘর্ষণ বা যে কোনো অপচয় টাইপের বল দ্বারা কৃত কাজ কিন্তু শূন্য হতে হয়। কিন্তু যেখানে এরকম ঘর্ষণ টাইপের বল থাকে সেইখানে কিন্তু কোনো আমরা পাই না। যেখানে ঘর্ষণ টাইপের কোনো বল থাকে সেখানে কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা খাটে না, কিন্তু শক্তি সংরক্ষণশীলতা কিন্তু খাটবে। সো শক্তির সংরক্ষণশীলতা এইটা খাটে কিনা সেটার জন্য আমরা কিভাবে চেক করি, যে ধরো যখন বলবে বি বিন্দুতে মোট শক্তি কত, এখানে তো মোট যান্ত্রিক শক্তি বের করছি, বি বিন্দুতে মোট শক্তি কত এটা যদি বের করতে বলে, তখন আমরা বিভব শক্তি, গতিশক্তি প্লাস বি বিন্দুতে আসতে যতটুকু ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হয়েছে, মানে বি বিন্দুতে যদি মোট শক্তির কথা বলে, এটা তো মোট শক্তি না, যান্ত্রিক শক্তি, যদি বি বিন্দুতে আসতে মোট শক্তির কথা বলে বা বি বিন্দুর মোট শক্তির কথা বলে, তাহলে বি বিন্দুতে গতিশক্তি কত, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি আমাদের বিভব শক্তি কত, এবং ওইখান থেকে এখানে আসতে কতটুকু শক্তি অপচয় হয়েছে, অপচয় শক্তির পরিমাণ কত, এই তিনটার যোগফল কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সমান সমান হবে। সি বিন্দুতেও যা হবে, বি বিন্দুতেও তাই হবে। যেমন তুমি এখান থেকে দেখো যে বি থেকে সিতে আসতে আমাদের কৃত কাজ কতটুকু হয়েছে। এইখানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, এটা হচ্ছে 2, আর এইটুকু কত 4, 4 দুগুণে 8 না, অর্থাৎ 8 জুল পরিমাণ শক্তি কিন্তু এখানে লস হয়ে গেছে। তুমি খেয়াল করো বি এর সাথে যদি 8 যোগ করো, 24-এর সাথে 8 যোগ করলে কিন্তু 32 হয়। এই দেখো, এটাই কিন্তু সি বিন্দুর মোট শক্তির সমান বা মোট যান্ত্রিক শক্তির সমান। ঠিক আছে, মোট যান্ত্রিক শক্তির সমান। কারণ এখানে কেন দুইটা সমান হলো না, কারণ ঘর্ষণ বল এখান থেকে কিছু পরিমাণ শক্তি খরচ করে নিয়ে গেছে। এখন এই সি বিন্দুতে যে শক্তিটা পাইছিলাম, এটাই কি তার মোট শক্তি আসলে পাইছি? এটা কিন্তু তার মোট শক্তি পাইনি, এখানে আমরা যেটা হিসাব করছি এটা তার যান্ত্রিক শক্তি পাইছি। মোট শক্তি বের করতে গেলে কি করতে হতো, এই ডি থেকে সি পর্যন্ত নেমে আসতে ঘর্ষণ বল দ্বারা যতটুকু অপচয়ী কাজ হয়েছে সেইটা এখানে আমাকে অ্যাড করতে হতো। লস কতটুকু হয়েছে, ওই লসটা আমাদেরকে অ্যাড করলে আমরা মোট শক্তি কত সেটা পাই। এবং এই মোট শক্তি কিন্তু ডি পয়েন্টেও যা, সি পয়েন্টেও যা, বি পয়েন্টেও যাও, এ পয়েন্টেও তাই হবে মোট শক্তি, যখন আমরা ঘর্ষণ বলকে কনসিডার করে লসটা হিসাব করছি। তাহলে খেয়াল করো, সি বিন্দুতে মোট শক্তি যদি বের করতে চাই, তাহলে সি বিন্দুর বিভব শক্তি যোগ গতিশক্তি যোগ সি বিন্দুতে আসতে কতটুকু শক্তি খরচ হয়েছে সেটা বের করি। খরচ হয়েছে মানে কি, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যেটা, সেটাকে যোগ করি। বি বিন্দুতে যদি মোট শক্তি বের করতে চাই, তাহলে বি বিন্দুর বিভব শক্তি যোগ বি বিন্দুর গতিশক্তি যোগ এই পুরাটা ঘুরে আসতে কতটুকু শক্তি লস হয়েছে সেটা, ওইটাকে যোগ আকারে রাখি। তাহলে মোট শক্তি যেটা, সেগুলো কিন্তু আমরা এইভাবে করে বের করি। আর যান্ত্রিক শক্তি বলে তো বিভব শক্তি প্লাস গতিশক্তি। তো আমরা এখানে দেখলাম যে বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়নি, কিন্তু মোট শক্তি কিন্তু আমাদের বা শক্তি সংরক্ষণশীলতা নীতি কিন্তু এখানে প্রযুক্ত হয়েছে। কারণ শক্তি সংরক্ষণশীলতা নীতি যেটা বলে যে আমাদের শক্তি কখনো ধ্বংস বা সৃষ্টি হয় না, সো এখানে থেকে এখানে আসতে গিয়ে লস হয়ে গেছে শক্তি, ওইটাই হচ্ছে আমাদের এখানে বোঝায়। ওকে, এইটাই চলো আমরা একটু লিখে দেই এইখানে একটু লিখে দেই। দেখো যে আমাদের ডি বিন্দুতে মোট শক্তি, ডি বিন্দুতে মোট শক্তি সমান সমান সি বিন্দুতে মোট শক্তি সমান সমান বি বিন্দুতে মোট শক্তি। এখন ডি বিন্দুতে মোট শক্তি আসলে কত, mg ইন্টু এইচ, mg ইন্টু 6। সি বিন্দুতে মোট শক্তিটা কত, সি বিন্দুতে মোট শক্তি হচ্ছে সি বিন্দুর বিভব শক্তি আমরা বের করছি, সি বিন্দুতে গতিশক্তি বের করছি, প্লাস সি বিন্দুতে আসতে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বা লস হওয়া শক্তি, সি বিন্দুতে আসতে ক্ষয় হওয়া শক্তি বা শক্তি ক্ষয়, সি বিন্দুতে আসতে শক্তি ক্ষয়। এটা কিভাবে বের করবো, দেখো mg ইন্টু 6 মানে কত, 50 ইন্টু 9.8 ইন্টু 6, এটা তো ডি বিন্দুতে মোট শক্তি। ইউসি কত ছিল জানো, আমাদের ইউসি ছিল হচ্ছে 1960 আর 972, এটা হচ্ছে 1960 যোগ 972 যোগ
সি বিন্দুতে আসতে শক্তি ক্ষয় কত হয়েছে, বল ইন্টু 4, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এই দুইটার যোগফল দেখবা সমান আসতেছে, এই দুইটার যোগফল দেখবা সমান আসছে। 50 ইন্টু 9.8 ইন্টু 6, এটা আসে 2940, এটার মান আসে 2940 সমান সমান 1960 যোগ 972 যোগ 8, এটা আসে 2940। ঠিক আছে, তাহলে পরস্পর সমান হবে। তার মানে কি দেখো, শক্তির সংরক্ষণশীলতা নীতি কিন্তু খাটছে যে ডি বিন্দুতে মোট শক্তি সমান সি বিন্দুতে মোট শক্তি। শক্তির সংরক্ষণশীলতা নীতি সবসময় খাটবে, কিন্তু যান্ত্রিক শক্তির নীতিটা খাটবে না কখন, যখন এখানে অপচয়ী কোনো একটা বল চলে আসবে। এবং বি বিন্দুতে মোট শক্তি যদি হিসাব করি, বি বিন্দুতে মোট শক্তি কত দেখো, বি বিন্দুতে মোট শক্তি আমরা কি হিসাব করছিলাম, 980 আর 1944, তো 1944 যোগ হচ্ছে 980 যোগ বল ইন্টু সরণ কতটুকু, বি বিন্দুতে আসতে 8, তাহলে এখান থেকে দেখো এই হিসাবটা করলেও কত আসে, কারণ এই যে 2 নিউটন বল এবং সরণ হচ্ছে 4 আর 4 8, তাহলে 4 দুগুণে তাহলে 8 দুগুণে 16, 16 যোগ 1944 যোগ 980, এটা করলে আসে 2940। তাহলে দেখছো প্রত্যেকটা ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা কিন্তু খাটছে, যে আমাদের সি বিন্দুতে আসতে শক্তি ক্ষয়, সি বিন্দুর বিভব শক্তি, সি বিন্দুর গতিশক্তি প্লাস সি বিন্দুতে আসতে শক্তি ক্ষয়। একইভাবে বি বিন্দুর বিভব শক্তি, বি বিন্দুর গতিশক্তি যোগ বি বিন্দুতে আসতে শক্তি ক্ষয় কতটুকু হয়েছে, লস কতটুকু হয়েছে, সবগুলো এনার্জি যোগ করলে কিন্তু আমরা সেই সবগুলা একদম শুরুতে যে ছিল সেটার মতনই পাচ্ছি। অর্থাৎ শক্তির নিত্যতা কিন্তু বজায় চলে, শক্তির নিত্যতা খাটছে, শক্তির নিত্যতা বজায় চলে। কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় চলে না কেন? কারণ এখানে আমাদের কি হয়েছে, একটা অপচয়ী বল কাজ করছে। ঠিক আছে, তুমি এভাবে শক্তি ক্ষয় দিয়ে না করে তুমি যদি চাও যে আমি কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করে দেখাবো, তাইলেও দেখবা যে কাজ শক্তি উপপাদ্যের ক্ষেত্রে আমাদের টোটাল যে পরিমাণ কাজ হয়েছে বস্তুর উপরে, সেটা হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ওইটা ধরেও যদি হিসাব করো তাহলেও দেখবা কাজ শক্তি উপপাদ্য স্যাটিসফাই করছে। ঠিক আছে, ওকে, পরের প্রবলেমে যাই। দেখো কি বললো এখানে, একটি বস্তুকে 15 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার উচ্চতা হতে ভূমির দিকে নিক্ষেপ করা হলো। কি করা হয়েছে দেখো, যে এটা হচ্ছে আমাদের ভূমি, এইখান থেকে 10 মিটার উচ্চতা হতে 15 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। এই যে এখান থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে 15 মিটার পার সেকেন্ড বেগে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, 15 মিটার পার সেকেন্ড বেগে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে 10 মিটার উচ্চতা থেকে। এখন বললো বস্তুর ভর হচ্ছে গিয়ে 100 গ্রাম, বস্তুর ভর হচ্ছে গিয়ে 100 গ্রাম এবং বস্তুটা ভূমির সংস্পর্শে 50% শক্তি হারায়, তারপরে দেখা যায় ওই একই উচ্চতায় উঠতে পারে। তো কি বললো, ভূমিতে নামার সময় ভূমি হতে অর্ধেক উচ্চতায় বস্তুর বেগ কত, ভূমিতে নামার সময় ভূমি হতে অর্ধেক উচ্চতা, তার মানে যখন এটা 5 মিটার উচ্চতায় ছিল, 5 মিটার উচ্চতায় ছিল, তখন এর বেগটা কত এটা আমাকে বের করতে হবে। 5 মিটার উচ্চতায় যখন ছিল তখন এটার বেগ কত বের করতে হবে। তাহলে খেয়াল করো, যেহেতু বেগ চাইছে, তাহলে v সমান সমান আদি বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, v ইজ ইকুয়ালস টু u প্লাস এটি, এ মানে হচ্ছে 9.8 ইন্টু, আচ্ছা এখানে t দিয়ে করলে হবে না, v স্কয়ার u স্কয়ার 2s দিয়ে করলে ভালো, কারণ আমাদের সরণ দেওয়া আছে। v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2 ইন্টু g ইন্টু s। তো আদি বেগ কত, 15 মিটার পার সেকেন্ড, 15 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু s মানে কত, s মানে কত, s মানে হচ্ছে 5, s মানে হচ্ছে 5। তাহলে v স্কয়ার আমরা যদি v বের করি তাহলে কত আসছে, v বের করলে 15 স্কয়ার 15 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 5, এটা আসে হচ্ছে 323। তাহলে রুট ওভার 323, রুট 323 মানে 17.97, 17.97 মিটার পার সেকেন্ড। ভূমিতে নামার সময় ভূমি হতে অর্ধেক উচ্চতায় বস্তুর বেগ কত, এটাই বের করলাম। যে উপর থেকে যখন নিচের দিকে পড়ছে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gh, নিচের দিকে নামছে কতটুকু, 5 মিটার নিচে নামছে। তাহলে এখান থেকে আমরা সবকিছু বের করে ফেললাম। এরপর কি বললো, উদ্দীপকের শেষ তথ্যটির সঠিকতা যা গাণিতিকভাবে যাচাই করো। শেষ তথ্যটির সঠিকতা গাণিতিকভাবে যাচাই করতে বলল। এখন দেখো আসলে দেখি যে যখন এটা ভূমিতে পড়ছে তখন তার মোট শক্তি কত। একটা কাজ করি, এ বিন্দুর মোট শক্তি কত বের করি। এ বিন্দুতে
মোট শক্তি কত, এ বিন্দুতে মোট শক্তি কত, সমান সমান এই বিন্দুতে মোট শক্তি হচ্ছে এই বিন্দুর গতিশক্তি হাফ ইন্টু 0.1 ইন্টু ভি স্কোয়ার মানে 15 স্কোয়ার প্লাস ভর ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে কত হয় 0.5 ইন্টু 0.1 ইন্টু 15 স্কোয়ার প্লাস 0.1 ইন্টু 9.8 ইন্টু 10, এটা আসে 21.05 জুল। দেখো ঠিক আছে কিনা হিসাব নিকাশ। 0.5 ইন্টু 5 স্কোয়ার ইন্টু হচ্ছে 0.1 প্লাস 9.8 11 কি হলো, ঠিকই তো আছে, 10 ইন্টু 0.1 তো 1ই হয়, 9.8 প্লাস 0.5 ইন্টু 0.1 ইন্টু 15 স্কোয়ার 21.05 তো আসে। ওটা 5 স্কোয়ার দিয়েছিলাম, হ্যাঁ, তাহলে 21.05 এত জুল এই বিন্দুতে মোট শক্তি যেটা সেটা পেলাম। এখন যদি 50% এনার্জি হারালে, 50% শক্তি হারালে মোট শক্তি কতটুকু থাকে, মোট শক্তি থাকে হচ্ছে 21.05 ইন্টু 50%, 10.525, 10.525 জুল। এই পরিমাণ এনার্জি দিয়েই তো সে উপরে উঠবে। তাহলে মাটিতে ধাক্কা খাওয়ার পরে, মাটিতে ধাক্কা খাওয়ার পর সর্বোচ্চ উচ্চতা সমান সমান হবে mgh। তাহলে h এর মান সমান সমান সর্বোচ্চ উচ্চতা হচ্ছে যদি h হয়, h সমান সমান হচ্ছে 10.525 ডিভাইডেড বাই mg, তাহলে কত হয়, এটা আসে 10.73, 10.74 মিটার। তাহলে পুনরায় বস্তুটা কিন্তু একই উচ্চতায় উঠতে পারে, এটা সত্য। কি করলাম বুঝছো? কারণ বস্তুর হাতে এখন এনার্জি আছে কতটুকু, 10.525, তাহলে 10.525 এনার্জি নিয়ে তার বিভব শক্তি মোট যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন তার ওই 10.525 পরিমাণ এনার্জি থাকবে, এতখানি পরিমাণের এনার্জি তার থাকবে। তাহলে এইটুকু যদি বিভব শক্তি হয় তাহলে এইচটা কত, mgh সমান সমান 10.525 ডিভাইডেড বাই 0.1 ডিভাইডেড বাই 9.8, এটা আসে 10.74। বুঝতে পেরেছো যে আমাদের প্রথমে মোট শক্তি বের করলাম, যে যখন জোরে করে ছুঁড়ে মারা হয়েছে তখনকার মোট শক্তি কত, মোট শক্তি হচ্ছে হাফ mv স্কোয়ার প্লাস হচ্ছে mgh। এখান থেকে আমরা আগে মোট শক্তি বের করলাম, তারপর মাটিতে ধাক্কা খাওয়ার পরে 50% এনার্জি নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে যে এনার্জিটা ছিল টোটাল এনার্জিটা বের করলাম, এখান থেকে 50% এনার্জি নষ্ট হয়ে গেছে মানে এতটুকু এনার্জি এখন আছে। তাহলে এতটুকু এনার্জি দিয়ে সে কতটুকু উচ্চতায় উঠতে পারবে, তাহলে ওইটুকু এনার্জি দিয়েই তো তার বিভব শক্তিটা অর্জিত হবে, তাই না? তাহলে ওইটুকু এনার্জি সমান সমান হচ্ছে mgh। তাহলে ওখান থেকে আমরা এইচটা বের করে ফেললাম। বুঝতে পারছো? যেমন আমি যদি বলি 10 জুল এনার্জি দিয়ে কোনো একটা বস্তুকে উপরে তুললাম, তাহলে 10 জুল এনার্জি নিয়ে যদি কোনো একটা বস্তু উপরে যায় তাহলে সর্বোচ্চ উচ্চতা তখনই উঠবে না যখন সম্পূর্ণটা বিভব শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এই যে এনার্জিটা ওর হাতে এখন আছে, এই এনার্জিটা যখন সম্পূর্ণটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে তখনই তো ওটাই তার সর্বোচ্চ উচ্চতা, যে উচ্চতায় সম্পূর্ণ শক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এই এনার্জিটা সমান সমান হচ্ছে mgh। আমরা ওখান থেকে h এর মানটা বের করে ফেললাম। তো আশা করি বুঝতে পেরেছো। ওকে, এর পরের যে প্রবলেমটা, এটা আসলে তুলনামূলক অনেক সহজ। দেখো এখানে আমাদেরকে বলে দিচ্ছে একটা কণার উপরে এই এফ পরিমাণ বল কাজ করছে, প্রয়োগ করা এটা পি বিন্দু থেকে কিউ বিন্দুতে স্থানান্তরিত হচ্ছে, পি বিন্দু থেকে কিউ বিন্দুতে স্থানান্তরিত হচ্ছে। অপর একটা বল সেটা হচ্ছে এফ প্রাইম, এর সাথে যুক্ত হয়ে কণাটিকে পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তরিত করে। তাহলে গ নাম্বার প্রশ্নে বলছে পি কিউ সরণের জন্য কৃত কাজ কত হবে, পি কিউ সরণের জন্য কৃত কাজ। তাহলে দেখো পি কিউ সরণের জন্য
কৃত কাজ সমান সমান কি হবে, বল যেটা দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডট, আমরা যদি পি থেকে কিউ এর দিকে যাই, মনে আছে পি কিউ সরণ মানে কি, পি কিউ সমান সমান কি লেখা যায়, পি কিউ সমান সমান কি লেখা যায়, পি কিউ সরণ এটা সমান সমান কি, কিউ থেকে পি গুলাকে বাদ দিতে হবে, 3 মাইনাস 2i ক্যাপ প্লাস মাইনাস 2 মাইনাস 1j ক্যাপ প্লাস 1 প্লাস 4 বা 1 প্লাস 3 k ক্যাপ। ঠিক আছে, মানে 1 মাইনাস মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 3 মাইনাস 2। তো তাহলে এখান থেকে আসে হচ্ছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা হচ্ছে আমাদের PQ সরণটা। তাহলে এই সরণের জন্য যে কৃত কাজ সেইটাই আমাদের বের করতে হবে, এইটাই আমাদের বের করতে হবে। তো এটা গেল আমাদের PQ সরণটা। তাহলে এখানে কত আসছে, 2 মাইনাস 9 মাইনাস 8, তাহলে আমাদের আসে হচ্ছে মাইনাস 15 জুল, সম্ভবত মাইনাস 15 জুল। তাহলে PQ সরণের জন্য কৃত কাজ হচ্ছে মাইনাস 15 জুল। 2 3 × 9 4 দুগুণে 8, তাহলে 9 দুগুণে 18 মাইনাস 17 প্লাস 15 হচ্ছে মাইনাস 15। ভেরি গুড, গেল। এইবার আসো ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নে কি বলে, ঘ নাম্বার প্রশ্নে বলে পি কিউ এবং পি আর সরণের উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা। তাহলে গতিশক্তির পরিবর্তন আমরা জানি কৃত কাজ, ওই কাজ শক্তি উপপাদ্য থেকে কৃত কাজ সমান সমান কি গতিশক্তির পরিবর্তন না। তাহলে প্রথম ক্ষেত্রে কৃত কাজ মাইনাস 15 জুল, এক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন মাইনাস 15 জুল। দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ কত, এটা আমাকে আগে বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কত কাজ জানি, বল প্রযুক্ত হয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এর সাথে অপর একটি বল এর সাথে প্রযুক্ত হয়, তাহলে মোট বল কত, মোট যেই বলটা, মোট বল কত দ্বিতীয় ক্ষেত্রে, মোট বল কত দ্বিতীয় ক্ষেত্রে, মোট বল দ্বিতীয় ক্ষেত্রে মোট বল কত, দ্বিতীয় ক্ষেত্রে মোট বল কত, মোট বল হচ্ছে 2 মাইনাস 1, তাহলে শুধু i ক্যাপ, আমি বুঝছো তো কি করছি, মোট বল হচ্ছে এফ এর সাথে যোগ করছি এফ প্রাইমটাকে। তাহলে 2 মাইনাস 1 মানে শুধু i ক্যাপ থাকছে, তারপর 3 প্লাস 2j ক্যাপ থাকছে এবং মাইনাস k ক্যাপ থাকছে, মাইনাস k ক্যাপ থাকছে। তাহলে সরণ কত হবে, যেমন পি আর যে সরণটা, এইটা মানে কতটুকু, আর থেকে পি বাদ দিলে এখানে থাকছে মাইনাস 4i ক্যাপ, তারপরে এটা হলো 0j ক্যাপ হয়ে যাচ্ছে, আর 3 6, তাহলে প্লাস 6j ক্যাপ। এটা হচ্ছে পি আর ভেক্টরটা। মাইনাস 2 মাইনাস 4, 1 থেকে 1 বাদ দিলে 3 থেকে মাইনাস 3 বাদ দিলে 6, তাহলে মাইনাস 4i প্লাস 6j। ভেরি গুড। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ কত, দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ কত, দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ, দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজটা কত হবে। কৃত কাজ হচ্ছে বল এদিকে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট মাইনাস 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ। এখান থেকে আসে হচ্ছে মাইনাস 4, ও না সরি, এটা তো k ক্যাপ হবে, এখানে এইটা তো হবে হচ্ছে গিয়ে k ক্যাপ, এইটা তো হবে হচ্ছে গিয়ে k ক্যাপ। তাহলে মাইনাস 4 আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 6, তাহলে মাইনাস 10 জুল। তাহলে দুইটা ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান না। প্রথম ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন হচ্ছে মাইনাস 15 জুল, দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন হচ্ছে প্লাস 10 জুল। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। ওকে, চলো এর পরের প্রবলেমে যাই। দেখো এটা হচ্ছে সরল দোলক রিলেটেড প্রবলেম। কি বলছে এখানে, রাফিদ উপরের চিত্র অনুযায়ী, মানে এই চিত্র অনুযায়ী 0.2 কেজি ভরের একটা বস্তুকে দুলাচ্ছে। এ বিন্দুতে বস্তুটার বেগ নির্ণয় করো। এই যে এটা এ বিন্দু, এই যে এখান থেকে যদি এটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এ বিন্দুতে বস্তুটার বেগ কত হবে বের করতে হবে। এখন খেয়াল করো, আমরা যদি দেখি বি বিন্দু থেকে যেহেতু এটাকে ছেড়ে দেওয়া হয়েছে, বি বিন্দুতে আমাদের যেই মোট বিভব শক্তি সেটা কত,
বি বিন্দুতে মোট বিভব শক্তি কত? বি বিন্দুতে মোট বিভব শক্তি, বি বিন্দুতে মোট বিভব শক্তি সমান সমান আসলে কত? mg ইন্টু এপি, mg ইন্টু এপি। আচ্ছা, এখন এই এপি সমান সমান কত? এপি সমান সমান এইটুকু আসলে কত? খেয়াল করো, এইটুকু দৈর্ঘ্য কিন্তু 1 মিটার, কারণ আমাদের এই পুরো সুতাটাই কিন্তু এইদিকে ঘুরে গেছে। তাহলে এটা যদি 1 মিটার হয়, এটা যদি 0.6 মিটার হয়, তাহলে এই ওপি দৈর্ঘ্যটা কতটুকু হবে? ওপি স্কয়ার এটা সমান সমান হচ্ছে 1 স্কয়ার মাইনাস 0.6 স্কয়ার। সুতরাং ওপি সমান সমান কত? 1 মাইনাস 0.6, 1 মাইনাস 0.6 স্কয়ার, এটাকে যদি রুট করি তাহলে আসছে 0.8 মিটার। তাহলে ওপি যদি জানো তাহলে এপি কত? সুতরাং এপি সমান সমান 1 মাইনাস 0.8, এটা সমান সমান হচ্ছে 0.2 মিটার। ভেরি গুড। তাহলে বিভব শক্তি হচ্ছে mgh, m এর মান কত? 0.2, g হচ্ছে 9.8 ইন্টু এপি যেটা, এটা হচ্ছে 0.2। তাহলে কত হয়? 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.2, এটা আসে 0.392 জুল। এটা হলো বি বিন্দুতে মোট বিভব শক্তি। এই সম্পূর্ণ বিভব শক্তিটাই কিন্তু এ বিন্দুর গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং এ বিন্দুর গতি শক্তি এটা সমান সমান হচ্ছে 0.392, এটা সমান সমান 0.392। তাহলে ভি এ যেটা, এটা সমান সমান হচ্ছে 2 ইন্টু 0.392, হাফ এম ভি স্কোয়ার থেকে আসছি, ডিভাইডেড বাই এম কত? 0.2। এই যে হাফ এম দিয়ে ভাগ দিলাম ভি স্কোয়ার, তাহলে এটা রুটটাই তো। তাহলে ইন্টু 2 ডিভাইডেড বাই 0.2, এটাকে রুট করলে আসে 1.98। সুতরাং ভি এ সমান সমান হচ্ছে 1.98 মিটার পার সেকেন্ড। 2 ইন্টু 3.392 ডিভাইডেড বাই 0.2, রুট করলে আসে 1.98 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে বেগটা বের করলাম। কিভাবে করলাম? যে আমরা এখানে টোটাল তার এনার্জি কত? mg ইন্টু এইচ, এই যে ভূমি থেকে উচ্চতা, ভূমি এখানে কোনটা ধরে নিচ্ছি? ভূমি আমরা এইটাকে ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে যে উচ্চতা সেটা আমরা বের করলাম 0.2 মিটার। তাহলে 0.2 মিটার হলে mgh, ওই এখানে সম্পূর্ণ যে বিভব শক্তিটা, ওইটাই কিন্তু এখানে যখন এ বিন্দুতে আসবে তখনকার গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে গ নাম্বার প্রশ্ন সহজ। ওকে, এবার দেখো ঘ নাম্বার যে প্রশ্নটা, সেটা কি বলছে? ঘ নাম্বারে বলছে উদ্দীপকের বস্তুটি শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা। এখন শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আমরা আমাদের থিওরি ক্লাসে আসলে সলভ করছি। আরেকবার দেখাই দিই এখানে কিভাবে করে এগুলো করতে হয়। যেমন সি বিন্দুতে যদি আমাদের কি করতে হবে? শক্তির সংরক্ষণশীলতাকে সমর্থন করে কিনা দেখাতে হবে। তাহলে এই পয়েন্টের টোটাল এনার্জি কি? বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখানে গতিশক্তি শূন্য, বিভব শক্তি আমরা বের করছি mg ইন্টু এইচ, তাই তো? এখন সি পয়েন্টে যখন আসবে তখন বিভব শক্তি কিভাবে বের করব? আমাদের mg ইন্টু এইটুকু দূরত্ব বের করা লাগবে। এখন এইটুকু দূরত্ব মানে কত? এইটুকু দূরত্ব মানে হচ্ছে, আমরা এটা জানি 1 মিটার, এটা হচ্ছে 0.3, তাহলে ও কিউ যে দূরত্ব এটা বের করতে পারবো। ও কিউ দূরত্ব জানলে এ কিউ দূরত্ব কত এটাও বের করতে পারবো। তাহলে mg ইন্টু এইচ, এখান থেকে বিভব শক্তি পেয়ে যাব। আর গতিশক্তি কত হবে? গতিশক্তি হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে এখান থেকে কতটুকু দূরত্ব সে নেমে আসছে সেইটুকু এইচ আমাদের লাগবে। তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত যে এইচটা সেটা আমাদের লাগবে। হ্যাঁ, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, আদিবেগ তো শূন্য, 2 ইন্টু জি ইন্টু এইচ মানে হচ্ছে পি কিউ দূরত্বটা। তাহলে এখানে সি বিন্দুতে যে বেগ, সি বিন্দুতে গতিশক্তি, এইটা আমরা কিভাবে লিখব? সো সি বিন্দুতে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি সি স্কয়ার। তাহলে হাফ এম, আদিবেগ তো শূন্য, তাহলে 2 ইন্টু জি ইন্টু এইচ মানে কত? এইচ মানে হচ্ছে পি কিউ। ঠিক আছে, হাফ এম ভি স্কয়ার, এই যে ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে এখান থেকে আমরা গতিশক্তি পেয়ে যাব এবং সি বিন্দুতে বিভব শক্তিও দেখবা কত হয়।
সি বিন্দুতে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হবে এম ইন্টু জি ইন্টু আমাদের ভূমি থেকে উচ্চতা কত, এ কিউ। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা মোট শক্তিটা বের করে ফেলবো এবং তারপরে দেখাবো যে হ্যাঁ আমাদের বি বিন্দুতে যেই মোট শক্তি সেটাই হচ্ছে সি বিন্দুর মোট শক্তির সমান। তো এটা হোমওয়ার্ক থাকলো, এটা নিজেরা করে ফেলবা। পরেরটাতে যাচ্ছি, দেখো কি বললো। 1800 কেজি ভরের একটা গাড়ি 60 কেজি ভরের একজন ড্রাইভার সহ পাশের চিত্রের আনত তল বরাবর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে গাড়িটা 30 সেকেন্ড সময় নেয়। তো বললো গাড়িটার ইঞ্জিনের অশ্ব ক্ষমতা কত। তাহলে প্রথমে আমাকে ক্ষমতাটা বের করতে হবে। ক্ষমতা সমান সমান কি? ক্ষমতা সমান সমান হচ্ছে কৃত কাজ ডিভাইডেড বাই সময়। তো এখান থেকে আমাদের কাজ কি? কাজ হচ্ছে mgh ডিভাইডেড বাই সময় কত? সময় হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো m কত? 1860, কারণ গাড়ির ভর আর ওই লোকের ভর। g হচ্ছে 9.8 আর h কত? bc যে দূরত্ব এটা কত? 100 sin 30 ডিগ্রি না, ডিভাইডেড বাই 30। তাহলে এখান থেকে ক্ষমতা কত পেয়ে যাব? অশ্ব ক্ষমতা পাওয়ার জন্য 746 দিয়ে ভাগ দিলে কত হর্স পাওয়ার সেটা বের হয়ে যাবে। তাহলে কত আসে? 1860 ইন্টু 9.8 ইন্টু 100 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই 30 ডিভাইডেড বাই 746, 40 হর্স পাওয়ার মতন আসে। 40.72 হর্স পাওয়ার। ঠিক আছে, 1860 ইন্টু 9.8 ইন্টু 100 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই 30 ডিভাইডেড বাই 746, সেটা আসে 40.72। ঠিক আছে, পরের প্রশ্নটা কি? পরের প্রশ্ন বলছে উদ্দীপকের গাড়িটা অনুভূমিক রাস্তায় 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে এত বেগ অর্জন করতে পারবে কিনা। তাহলে দেখো আমরা জানি যেহেতু স্থির অবস্থা থেকে এত বেগ অর্জন করতে হবে, তাহলে একটা গতিশক্তির পরিবর্তন এর কথা বল দিছে। আমাদের দেখতে হবে যে ওই পরিমাণ গতিশক্তি পরিবর্তনের ক্ষেত্রে যে কাজটা প্রয়োজন সেটা কি আমাদের ইঞ্জিনটা সাপোর্ট দেয় কিনা। তাহলে W সমান সমান হচ্ছে P ইন্টু টি সমান সমান হচ্ছে ডেল্টা কে, মানে কত? গতিশক্তির পরিবর্তন। শেষ গতিশক্তি হচ্ছে হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস 0, কারণ স্থির অবস্থা থেকে। পি কত? পি হচ্ছে 40.72 ইন্টু 746 ওয়াট ইন্টু কত সময়ের মধ্যে বলছে? 10 সেকেন্ডের মধ্যে, সমান সমান দেখতে হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি এর মানটা কত হয় বের করলে আমরা বলতে পারবো যে এটা কি 60 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বেগ অর্জন করতে পারবে কিনা। তাহলে 40.72 ইন্টু 746 ইন্টু 10 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 1860, এটাকে রুট করলে আসে 18.07 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা 60কে যদি মিটার পার সেকেন্ডে নেই তাহলে কত হয়? তাহলে হয় 16.66। 60 কিলোমিটার পার আওয়ার যেটা, এইটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই এটা আসে 16.67 মিটার পার সেকেন্ড। 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের 16.67 তুলতে পারবে কিনা এটা জিজ্ঞেস করছিল, আমরা কিন্তু 18.07 পর্যন্ত তুলতে পারছি। ঠিক আছে, বুঝতে পারছি কি করলাম? যে আমাদের বললো উদ্দীপকের গাড়িটা অনুভূমিক রাস্তায় 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে পারবে কিনা। তাহলে আমরা এখানে দেখলাম যে 0 থেকে 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে হলে গতিশক্তির পরিবর্তনটা কত হয়। গতিশক্তির পরিবর্তনটা করার জন্য কে কাজ করবে? ইঞ্জিন কাজ করবে। তাহলে ইঞ্জিনের ক্ষমতা কতটুকু এটা আমরা এই প্রথম প্রশ্ন থেকে বের করছিলাম। ওই পরিমাণ ক্ষমতা যদি 10 সেকেন্ড ধরে প্রয়োগ করে তাহলে কি ইঞ্জিনটা গাড়ির বেগটা এই পরিমাণ আনতে পারবে কিনা বা গতিশক্তিটা এরকম পরিবর্তন করতে পারবে কিনা। তো দেখলাম হ্যাঁ, পুরাটুকু ক্ষমতা ব্যয় করলে 10 সেকেন্ডে গাড়ির বেগ হয় 18.07 মিটার পার সেকেন্ড। আর আমাদের বলছিল যে 60 কিলোমিটার পার অর্জন করতে পারবে কিনা। তো উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। ঠিক আছে, এখানে উত্তর হচ্ছে সম্ভব। ঠিক আছে, ঠিক আছে, চলো পরের প্রবলেমে যাই। এখানে বলছে একটা ইঞ্জিন 200 কেজি ভরের একটা বস্তুকে 1 মিনিটে 30 মিটার উচ্চতায় দালানের ছাদে তুলতে পারে। আচ্ছা, ইঞ্জিনটা ক্রয়ের 1 বছর পরে এর ক্ষমতার 40% নষ্ট হয়ে যায়। দালানের ছাদে বস্তুটার বিভব শক্তি কত নির্ণয় করো।
দালানের ছাদে বস্তুটার বিভব শক্তি কত নির্ণয় করো। খুবই সহজ, আমাদের যেহেতু 200 কেজি ভরের একটা বস্তুকে উঠাতে হবে, তাহলে বিভব শক্তি হচ্ছে mgh, m হচ্ছে 200, g হলো 9.8, h হচ্ছে 30 মিটার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বিভব শক্তি কত, 200 × 9.8 × 30, এটা হচ্ছে 58,800 জুল। ভালো কথা। তারপরে বলল 1 বছর পরে একই ছাদে বস্তুটিকে তুলতে সময়ের পরিবর্তন কেমন হবে। একই ছাদে বস্তুটিকে তুলতে সময়ের পরিবর্তন কত হবে। খেয়াল করো, প্রথমে আমরা যদি বের করি যে আদি ক্ষমতা কত, 1 মিনিটে যেহেতু তুলেছিল, তাহলে আদি ক্ষমতা হচ্ছে W/T। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 58,800 / 60, এটা হচ্ছে 980 ওয়াট। এখন যদি 40% ক্ষমতা নষ্ট হয়, 40% ক্ষমতা নষ্ট হলে 1 বছর পরে ক্ষমতা কত। 1 বছর পরে ক্ষমতা কত হবে, 60% অফ 980 ওয়াট, তাহলে ইন্টু 0.6 দিলে আসে 588 ওয়াট। এখন এই ক্ষেত্রে ওই একই কাজের জন্য টাইম কতটুকু লাগবে, W/P, তাহলে 58,800 / 588, কত, 100, তাই তো 100, তাহলে 100 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আগে যেখানে 60 সেকেন্ড সময় লাগতো, এখন সেখানে 100 সেকেন্ড মতন সময় লাগবে। ঠিক আছে, তাহলে কতটুকু সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন হচ্ছে 40 সেকেন্ড। সময়ের পরিবর্তন হচ্ছে 40 সেকেন্ড। সুতরাং সময়ের পরিবর্তন হচ্ছে 100 - 60 = 40 সেকেন্ড। 40 সেকেন্ড পরিবর্তন হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরেরটাতে যাই। কি বললো এখানে, একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা। দেখো, আমরা মোটামুটি কুয়া চৌবাচ্চা রিলেটেড আসলে অনেকগুলো প্রবলেমই কিন্তু ওই লাস্ট ক্লাসে 12 নম্বর ক্লাসে সলভ করছিলাম। তো যদি ওইগুলো ভালো মতন বুঝো, এগুলো সবই পারবা। জাস্ট তোমাকে এই জন্য বলবো, আগেই আমার সলভটা দেখো না, 12 নম্বর ক্লাস পর্যন্ত করা থাকলে এইগুলো আগে একটু নিজে চেষ্টা করো, এবং তারপরে দেখো উত্তর দেওয়া আছে, সো এই উত্তরগুলো মিলাই নাও। চলো দেখি। একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে 10 মিটার এবং ব্যাস দেওয়া আছে 1.5 মিটার। একটা পাম্প 25 মিনিটে কুয়াটাকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরে 70% দক্ষতার আরও একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হয়। তার মানে এটা কুয়া বললেও কিন্তু এটা আসলে একটা চৌবাচ্চার মতন। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে বলছে প্রথম পাম্পটি কত সময়ব্যাপী কাজ করে তা নির্ণয় করো। তাহলে দেখো, পানিপূর্ণ কুয়া ছিল, সেটার 1/3 পানি আগে আমরা শূন্য করছি। 1/3 পানি মানে কত, পুরাটা যদি h হয়, তাহলে এইটুকু হচ্ছে h/3, এইটুকু হচ্ছে h/3। এর ভর কেন্দ্র কোথায় থাকবে, অর্ধেকে, h/6, তাহলে এইটা হচ্ছে h/6। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা গ নাম্বার প্রশ্ন থেকে যদি আসি, প্রথম পাম্পটি কত সময়ব্যাপী কাজ করে, তাহলে কৃত কাজ সমান হচ্ছে mgh। তো আমাদের এখানে m × g × h টা কত, h হচ্ছে সরণটা কতটুকু হয়েছে, ভরকেন্দ্রের সরণ, h/6, এইটুকু হলো ভরকেন্দ্রের সরণ। এখন এইটুকু ভর কত, ভর হচ্ছে রো ইন্টু টোটাল আয়তনের 1/3 পানি ইন্টু g × h/6। তাহলে আমি যখন কৃত কাজটা পেয়ে যাচ্ছি, আমাকে বলছে কি, দেখো পাম্পটা 25 মিনিটে কুয়াটাকে পানি শূন্য করতে পারে, তাহলে পাম্পের ক্ষমতা কত, বর্তমান পাম্পের ক্ষমতা কত, পাম্পের ক্ষমতাটা কত। পাম্পের ক্ষমতা বের করতে গেলে আমাদের হচ্ছে W/T করতে হবে,
যেখানে W সমান সমান হচ্ছে সমগ্র পানির ভর ইন্টু জি ইন্টু H/2, কারণ সম্পূর্ণ পানি যদি খালি করতে হয় তাহলে এক্ষেত্রে তো পুরা H এর অর্ধেকটা উঠাতে হবে ভর কেন্দ্রটাকে। আর টাইমটা কতটুকু বলছে 25 মিনিট, তাহলে 25 ইন্টু 60, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 25 ইন্টু 60। তাহলে ক্ষমতার মানটা কত, আমাদের এম কতটুকু হচ্ছে, এম হচ্ছে রো ইন্টু ভি, তাহলে ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর এর মান কত, ব্যাস হচ্ছে 1.5 দেওয়া, তাহলে পাই 0.75 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 10, তাহলে রো ইন্টু ভি ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু H/2, উচ্চতা হচ্ছে 10/2 ডিভাইডেড বাই 25 ইন্টু 60। তাহলে এটা আমাদের আদি ক্ষমতা কত, মানে যেই পাম্পটাকে আমরা প্রথমে চালনা করছিলাম সেটার ক্ষমতা কত, 1000 ইন্টু 3.1416 ইন্টু 0.75 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 60, এটা আসে 577 ওয়াট, 577.27 ওয়াট। হ্যাঁ, এইটা হলো আমাদের পাম্পের ক্ষমতা। এখন বলছে কি যে প্রথম পাম্পটা কত সময় ব্যাপী কাজ করছে, তো প্রথম পাম্পটা কাজ করছে কিন্তু এতটুকু, প্রথম পাম্পটা কাজ করছে এতটুকু, তাহলে কত সময় ধরে কাজ করছে, তো 1/3 পানি খালি করতে সময়, 1/3 পানি খালি করতে সময়, খালি করতে সময়, সময়টি সমান সমান হচ্ছে W ডিভাইডেড বাই পি। তাহলে ডাব্লিউটা কতটুকু, আমাদের হচ্ছে রো ইন্টু পাই আর স্কোয়ার 0.75 স্কোয়ার ইন্টু এইচ মানে 10/3 ইন্টু 9.8 ইন্টু 10/6 ডিভাইডেড বাই 577.27। এখান থেকে আমরা গয়ের উত্তরটা পেয়ে যাব যে কতক্ষণ সময় লাগছে, 1/3 পানি প্রথম পাম্পটা কত সময় ব্যাপী কাজ করছে, কারণ 1/3 পরে তো নষ্ট হয়ে যায়, তাহলে 1/3 করতে কত সময় লাগছিল, 1000 ইন্টু 3.1416 ইন্টু 0.75 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 10 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 577.27, এটা আসে 166 সেকেন্ড, 166.67 সেকেন্ড। মিলছে, দেখো উত্তর। ওকে, পরেরটা বলছে উদ্দীপকের কোন পাম্পটার ক্ষমতা বেশি, উদ্দীপকের কোন পাম্পটার ক্ষমতা বেশি এটা বের করতে হবে। তাহলে পরের পাম্পটা কি করছে, পরের পাম্পটা হচ্ছে আমাদের, পরের পাম্পটা হচ্ছে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করছিল, পরের পাম্পটা 30 মিনিটে বাকি পাম্প আমাদের বাকি পানিটা খালি করছে। তার মানে কি দেখো, এইটুকু যে উচ্চতা, এইটুকু উচ্চতা হচ্ছে 2H/3, তাই না, কারণ পুরাটা হচ্ছে H/3 H/3 H/3, 1/3 পানি খালি করে ফেলছে, বাকি আছে কত 2/3, এই 2/3 হাইটের অর্ধেক মানে কত ভর কেন্দ্র, এইটুকু কত, এইটুকু হচ্ছে 2H/6 এবং এইটুকু হচ্ছে আমাদের H/3। তাহলে দেখো এখানে আমাদের ভর কেন্দ্রের সরণ কতটুকু, ভর কেন্দ্রের সরণটা কতটুকু হবে, সরণ সমান সমান হবে 2H/6 প্লাস H/3, এটাকে যদি 2 দিয়ে উপরে নিচে গুণ করি তাহলে এটাও আসে 2H/6, তার মানে হচ্ছে 4H/6, 4H/6 অর্থাৎ 2H/3 যেটাকে বলে, 2H/3 যেটাকে বলে। হ্যাঁ, তাহলে এটা হলো ভর কেন্দ্রের সরণ। আচ্ছা, তাহলে কৃত কাজ কত, কৃত কাজ কত, কৃত কাজ কত, কৃত কাজ হচ্ছে আমাদের রো ইন্টু পাই 0.75 স্কোয়ার ইন্টু এইচ কত, এইচ আছে 20/6, ঠিক আছে, কারণ হচ্ছে না সরি 20/3, আমাদের পানি আছে কতটুকু এখন 10 মিটার হাইটের 1/3, অর্থাৎ 2 ইন্টু এই 10 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এটুকু হচ্ছে পানিটুকুর ভর যেটুকু পানি খালি করছি, ইন্টু 9.8 ইন্টু 2H/6, 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 6, এখান থেকে ভাগ দিব কত, 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হয়েছিল, তাহলে এটাকে যদি 30 মিনিট দিয়ে ভাগ দেই, 30 ইন্টু 60 করলে কতখানি পাওয়ার আসে দেখি। এই পাওয়ারটা আউটপুট পাওয়ার, কিন্তু আমাদের ইনপুট পাওয়ারটা কিন্তু মূলত বের করতে হবে।
হ্যাঁ, যেহেতু 70% দক্ষতার একটা পাম্প ব্যবহার করা হয়েছে, আমরা এখান থেকে যে আউটপুটটা পাবো, পাম্প যে পাওয়ারটা পাবো, এটা কিন্তু একটা আউটপুট পাওয়ার। তাইলে আউটপুট পাওয়ার হলে বডির গায়ে কিন্তু আউটপুট পাওয়ার লেখা থাকে না, বডির গায়ে ইনপুট পাওয়ারটা লেখা থাকে। তো সেইটাই আমাদেরকে এখানে ওই এফিসিয়েন্সি দিয়ে ক্যালকুলেট করে তারপর দেখাতে হবে। তো 1000 ইন্টু 3.1416 ইন্টু 0.75 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 3 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 30 ডিভাইডেড বাই 60। এটা আসে 213.803, 213.803। তাহলে এখানকার ইনপুট পাওয়ারটা কত? ইনপুট পাওয়ার হচ্ছে 213.803 ডিভাইডেড বাই 70%। এটা আসে 305 দশমিক সামথিং। কি ব্যাপার, কোথাও কি ক্যালকুলেশন ভুল করলাম? হ্যাঁ, এখানে এই যে ভুল করছি, এই যে 2h/3 হবে কৃতকাজ পরেরটা, যেটা ভরকেন্দ্রের সরণ। আমাদের তো এইখান থেকে পুরার পানিটাকে উপরের দিকে তুলতে হবে, তাহলে 3 হবে, 2h/3। তাহলে 3 দিয়ে হিসাব করলে আলটিমেটলি 2 দিয়ে গুণ হয়ে যায় পুরাটা। তাহলে 213.803 ইন্টু 2, এটা আসে 427.606, 427.606 ওয়াট। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোন পাম্পের ক্ষমতা বেশি এটা যখন বের করছি, তখন দেখো আমরা কি কখনো একটার আউটপুট পাওয়ারের সাথে আরেকটার ইনপুট পাওয়ারের তুলনা করলে হবে? হবে না। হয় ইনপুটের সাথে ইনপুটের তুলনা অথবা আউটপুটের সাথে আউটপুটের তুলনা করতে হবে। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা এখানে যেটা বলছি, উদ্দীপকের কোন পাম্পটির ক্ষমতা বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন কোন পাম্পের ক্ষমতা বেশি, এটা যদি আমি এখানে আমরা যেটা বের করছি, প্রথমে আমরা যে আউটপুটটা বের করলাম বা যে পাওয়ারটা বের করলাম, এটা কি আউটপুট পাওয়ার না? কারণ এই যে W/T এই সময়ের মধ্যে সেই কাজটা করে, তাহলে এটা কিন্তু একটা আউটপুট পাওয়ার ছিল, এটা ইনপুট পাওয়ার ছিল না। তাহলে অবশ্যই যখন আমরা তুলনা করব তখন আউটপুট পাওয়ারের মধ্যেই দুইটার তুলনা করতে হবে। তাহলে এজন্য আমরা এখানে এটা আউটপুট পাওয়ার, এটা এভাবেই রাখবো। 70% দিয়ে যদি ভাগ দিতাম তাহলে ইনপুট পাওয়ার পেতাম। তো ইনপুট পাওয়ার আমাদের এখানে দরকার নাই, কারণ আমরা প্রথমটা তো ইনপুট পাওয়ার কত জানি না। তাই আমরা আউটপুট পাওয়ার হিসেবে যখন তুলনা করছি, তাহলে এখান থেকে হবে যে গাণিতিকভাবে বিশ্লেষণ করলে প্রথমটার পাওয়ার বেশি, পরেরটার পাওয়ার কম, কারণ প্রথমটা ছিল 577.27। ঠিক আছে, তাহলে কোন পাম্পের ক্ষমতা বেশি? প্রথম যে পাম্পটা ছিল এই পাম্পেরই ক্ষমতা বেশি। ওকে, সো এর পরের যে প্রবলেমটা আছে এইটা যদি একটু দেখো, যে এখানে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা বলা আছে, ব্যাস বলা আছে, কুয়াটিকে 22 মিনিটে পানি শূন্য করতে 6 হর্স পাওয়ারের একটা পাম্প লাগানো হলো। অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটা নষ্ট হওয়ায় অন্য একটা পাম্পের সাহায্যে পূর্ব নির্ধারিত সময় কুয়াটাকে পানি শূন্য করা হলো। অর্থাৎ 22 মিনিটে যে পানি শূন্য করতে চাইছিল সেই 22 মিনিটেই পানি শূন্য হবে, কিন্তু প্রথম অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটা নষ্ট হয়ে যায়। এখন জিজ্ঞেস করছে কি, যে প্রথম পাম্পটা কত সময় পরে নষ্ট হয়েছিল। তাহলে একই রকম দেখো, প্রথম পাম্পটা, আচ্ছা এগুলো উত্তর দেওয়া আছে, এটা হচ্ছে হোমওয়ার্কের জন্য রাখছিলাম মূলত। এই টাইপের অনেকগুলো প্রবলেম কিন্তু লাইভ ক্লাসেই করানো হয়েছিল, তো ওইগুলো একটু দেখো, এটাও ইনশাল্লাহ নিজেরাই পারবা, আমি জাস্ট একটু ক্লু দিয়ে যাচ্ছি। প্রথম পাম্পটা কত সময় পর নষ্ট হয়েছিল, তাহলে দেখো পাম্প যেটা 6 হর্স পাওয়ার দেওয়া আছে, 6 ইন্টু 746 ওয়াট সমান সমান আমাদের 12 মিটার গভীরতা এবং ব্যাস হচ্ছে 3 মিটার যেহেতু, তাহলে আমরা এখান থেকে রো ইন্টু ভি, তাহলে রো ইন্টু ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর মানে হচ্ছে 1.5 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, রো ভি মানে এম জি এইচ 9.8 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 6 মিটার, 6 মিটার ডিভাইডেড বাই, এখান থেকে আমাদের টাইমটা বের করা লাগবে, যে প্রথম অর্ধেক পানি খালি করতে কত সময় লাগছিল। ভুল করছি, প্রথম অর্ধেক পানি খালি করার জন্য, প্রথম অর্ধেক পানি খালি করার জন্য পুরোটা যেহেতু 12, এই পুরোটুকু হচ্ছে 6, তাহলে এইটুকু হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 3 খালি করার জন্য ভারকেন্দ্রের সরণ 3 এর জন্য কত সময় লাগছে, 1000 ইন্টু 3.1416 ইন্টু 1.5 স্কোয়ার ইন্টু 12 ইন্টু 9.8 ইন্টু 3 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 746, এটা আসে 557 সেকেন্ড। 557 সেকেন্ড ডিভাইডেড বাই 60 দিয়ে ভাগ করলে আসে 9.28, 9.28 মিনিট।
এত মিনিট, বা আমরা সেকেন্ড দিয়েই করি, 557.15 সেকেন্ড। তাহলে এইটুকু সময় হচ্ছে খরচ হয়েছে। এখন তাইলে বাকি আছে কত সময়? বাকি সময় আছে কতটুকু? বাকি সময় আছে হচ্ছে 22 × 60 মাইনাস 557.15। তাহলে 22 × 60 মাইনাস অ্যান্সার, এটা করলে আসে 762 সেকেন্ড আমাদের হাতে আছে। এই 762 সেকেন্ডের মধ্যে আমাদেরকে বাকি কাজটুকু করতে হবে। বাকি কাজটুকু করতে হবে, মনে হয় আরেকটা বড় ভুল করছি। সেটা হচ্ছে এখানে তো অর্ধেক পানি শূন্য করা হয়েছিল, তাহলে অর্ধেক পানি শূন্য যেহেতু করা হয়েছে, তাহলে এখানে 12/6 হবে। কারণ এইটুকু পানির ভর কত? ভর হচ্ছে রো ইন্টু টোটালটার আয়তনের অর্ধেক না? অর্ধেক পানি যেহেতু শূন্য করা হয়েছিল, তাহলে এখানে 1000 ইন্টু 3.1416 ইন্টু 1.5 স্কোয়ার ইন্টু 6, সরি ইন্টু হচ্ছে 2, 6 কেন হবে 2, ইন্টু 6 ইন্টু 9.8 ইন্টু 3 ডিভাইডেড বাই 6, 746, এটা আসে 278 সেকেন্ড, সরি এইটা আসে হচ্ছে 278.6 সেকেন্ড। তাহলে 22 × 60 থেকে এটাকে বাদ দিলে আসে কত? এইটা আসে হচ্ছে 278.6, এখানে আসে 1041.43 সেকেন্ড, 1041.43 সেকেন্ড, 43 সেকেন্ড। তাহলে এখানে আমরা এখন দেখব বাকি আছে হাতে এতখানি সময়, তাহলে আমাদের ওই বাকি সময় যদি খালি করতে চাই তাহলে আমাদের কত ক্ষমতার পাম্প লাগবে? 1041.43 ইন্টু হচ্ছে বাকি পানির ভরও তো একই রকম, রো ইন্টু পাই ইন্টু 1.5 স্কোয়ার ইন্টু 6 ইন্টু 9.8 ইন্টু, দেখো তো এখন আমাদের হাইটটা কত? 12 থেকে যদি এখানে চিন্তা করা হয় তাহলে এইটুকু তো 6, এটুকু হচ্ছে 3 আর 6, 9 মিটার। জাস্ট ভরকেন্দ্রের সরণটা লিখলাম, 1000 ইন্টু 3.1416 ইন্টু 1.5 স্কোয়ার ইন্টু 6 ইন্টু 9.8 ইন্টু 9 ডিভাইডেড বাই 1041.43, এটা আসে হচ্ছে 3591 ওয়াট, 3591.89 ওয়াট। এটাকে 746 দিয়ে ভাগ করলে আসে 4.81 হর্স পাওয়ার, 81 হর্স পাওয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 6 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করছিলাম এবং তারপরে দ্বিতীয় পাম্পের অপেক্ষা প্রথম পাম্পের অপেক্ষা এতখানি কম, আসলে কি তাই? হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ক্ষমতার তারতম্য কত? ক্ষমতার তারতম্য, প্রথমে তো আমরা 6 হর্স পাওয়ার ইউজ করছিলাম, প্রথমে তো আমরা 6 হর্স পাওয়ার ইউজ করছিলাম, তাহলে ক্ষমতার তারতম্য হচ্ছে 6 মাইনাস 4.81 অর্থাৎ 1.19 হর্স পাওয়ার। ক্ষমতার তারতম্য হচ্ছে এত হর্স পাওয়ার, দ্বিতীয় পাম্পটার ক্ষমতা প্রথমটা থেকে এতটুকু কম। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো এবং আশা করা যায় এতগুলা প্রবলেমের পরে ইনশাল্লাহ সবগুলা টাইপের প্রবলেমই পারবা। একটু প্র্যাকটিস করো, টেস্ট পেপারে যে টাইপের প্রবলেমগুলো আছে, বা আমাদের হচ্ছে ওই যে সিকিউর যেই শিটগুলো দেওয়া হয়েছিল ওই শিটগুলো একটু সলভ করে ফেলো, তাহলে ইনশাল্লাহ আর কলেজের পরীক্ষা বলো, এইচএসসি বলো, ইনশাল্লাহ কোনোটাতেই আর আটকাবা না। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।